ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম যারা নতুন নতুন আসছো। আমাদের তাপগতিবিদ্যার আমরা এতদিন কি জিনিস শিখেছি? আমরা শিখেছি একটা গ্যাস নিয়ে কেমনে অ্যানালাইসিস করতে হয়, কয় ধরনের সিস্টেম থাকে, সিস্টেমটা কি আবদ্ধ হবে নাকি খোলা হবে নাকি অ্যাডিয়াবেটিক হবে, এই সব কিছু নিয়ে আমরা একটু আলোচনা করেছিলাম। আজকে আমরা দেখব তাপগতিবিদ্যার যে প্রথম সূত্রটা পড়েছিলাম সেই প্রথম সূত্রের কিছু অ্যাপ্লিকেশন এবং টুকটাক কাজ নিয়ে কিছু কাজকর্ম। তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কি ছিল এটা বলতে পারবা? এখানে একটা অঙ্ক আছে, তার আগে আমরা একটু রিভিউ করে ফেলি যে প্রথম সূত্রটা আমাদের কি ছিল। প্রথম সূত্রে আমরা দেখেছিলাম যে যদি আমি কোনো একটা সিস্টেমের মধ্যে, যেমন এটা একটা সিস্টেম হতে পারে যে একটা বক্স আছে, একটা গ্যাস, এই গ্যাসের ধরো উপরে একটা পিস্টন আছে, এটার উপরে পিস্টন আছে। পিস্টন থাকার অর্থ কি, মানে উপরের যে ঢাকনাটা, এই ঢাকনাটা উপরে চলাফেরা করতে পারে। এটার উপরে পিস্টন, এটার মধ্যে অনেকগুলো গ্যাস আছে। আমি এটার মধ্যে কিছু পরিমাণ তাপ শক্তি দিতে পারি। আমি ধরো এটার মধ্যে এইভাবে তাপ শক্তি দিলাম। হ্যাঁ, কতটুকু তাপ দিব? ধরো আমি দিলাম, যদি আমি ক্ষুদ্র তাপ হিসাব করি যে সামান্য তাপ দিয়েছি, তাহলে আমি এটাকে বলতে পারি ডি কিউ, মানে ক্ষুদ্র একটা তাপ দেওয়া হয়েছে। বা যদি আমি চিন্তা করি যে আমি একটু বেশি পরিমাণ তাপ দিব, তখন আমি এটাকে বলতে পারি যে ডেল কিউ। আমরা আগের ক্লাসে দেখেছিলাম ডি কিউ বলতে পারো, ডেল কিউ বলতে পারো, তোমার যেটা ইচ্ছা। আমি আজকের জন্য ডেল কিউ বলছি। ওকে, আচ্ছা। এখন যদি আমি একটু তাপ দেই, তাহলে এখানে কয়েক ধরনের ঘটনা ঘটতে পারে। প্রথমত, এই গ্যাসের যে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে, অর্থাৎ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে ডেল ইউ। আবার এই গ্যাস কিছু পরিমাণ কাজ করবে, যে একটু ধাক্কা দিবে, একটু ধাক্কা দিয়ে এই পিস্টনটাকে একটু উপরে উঠাবে। একটু উপরে উঠানোর কারণে কিছু পরিমাণ কাজ হবে। এই যে একটু উপরে উঠাইলো, তাহলে সরণ হচ্ছে। এই সরণটাকে আমরা কাজ বলছি। অবশ্যই বল প্রয়োগ করে সরণ ঘটালে কাজ হবে না, হবে তো? তো বল প্রয়োগ করে সরণ হচ্ছে, এটাকে আমরা কাজ বলছি। তো এখানে কিছু পরিমাণ কাজ হবে, এটাকে আমরা ডেল ডাব্লিউ আকারে প্রকাশ করছি। কেন ডেল দিয়ে প্রকাশ করি? কারণ ওই যে মনে আছে, শূন্য সময়ে কৃতকাজ শূন্য, কিন্তু টি সময় পর কৃতকাজ হয়ে যায় ডাব্লু। এই যে ডাব্লু মাইনাস শূন্য ইকুয়ালস টু ডাব্লু। তো ডাব্লু লেখাও যা, ডেল ডাব্লু লেখাও তা, বাট আমরা যেহেতু পরিবর্তন নিয়ে আলোচনা করি, যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কতটুকু পরিবর্তিত হলো, কতটুকু তাপশক্তির পরিবর্তন হয়ে গেল, কতটুকু অন্তস্থ শক্তির পরিবর্তন হলো, কতটুকু কাজের পরিবর্তন হলো, এই পরিবর্তনটা নিয়ে যেহেতু আমাদের কাজ, তাই আমরা ডেল দিয়ে প্রকাশ করি। বাট ভ্যালুগুলো কিন্তু সেম আসবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের এখানে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা তাহলে আমরা একবার স্টেট করতে পারি যে কিউ তাপ দিলে সেটা দুই খাতে ব্যবহার করা হবে, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে এবং কিছু পরিমাণ কৃত কাজ হবে। যদি আমি ক্ষুদ্র তাপের জন্য বলতে চাই যে অনেক তাপ দিয়ে দিছি, অনেক কাজ হয়ে গেছে, অন্তস্থ শক্তির পরিবর্তন অনেক হয়ে গেছে, অনেক না, ক্ষুদ্র আমাদের দরকার, তাহলে তুমি লিখতে পারো ছোট্ট ডি কিউ ইকুয়ালস টু ডি ইউ, অন্তস্থ শক্তির পরিবর্তন প্লাস ক্ষুদ্র পরিমাণ কৃত কাজ, তোমার যেটা ভালো লাগে। কোনটা কখন পজিটিভ হয় আমি একবার রিভিউ করতেছি, ঠিক আছে? আমি একবার রিভিউ করতেছি কোনটা পজিটিভ হয় কোনটা নেগেটিভ হয়। কখন হয়? যখন সিস্টেমে আমি তাপ দিচ্ছি, এটা পজিটিভ। যদি তাপ বের হয়ে যেত, সিস্টেম তাপ ছেড়ে দিচ্ছে, তাপ অপসারণ করছে, বলছে না আমার এই তাপ লাগবে না, তখন এটা হয়ে যায় নেগেটিভ। অঙ্ক করলে বুঝবো। যখন তুমি দেখছো অন্তঃস্থ শক্তির পরিবর্তন বৃদ্ধি পাচ্ছে, শক্তি বাড়ছে, তাপমাত্রা বাড়ছে, সেটাকে আমরা বলি ডিইউ, তখন পজিটিভ। ডেলিও তখন পজিটিভ। যখন আমি দেখি যে সিস্টেম ধাক্কা দিয়ে কাজ করছে, চাপ দিয়ে পিস্টনটাকে উপরে উঠাচ্ছে, গ্যাসটা প্রসারিত হচ্ছে, সেই কাজটাকে আমরা বলি পজিটিভ কাজ। প্রসারণ হলে সেটা হয় পজিটিভ কাজ। আর যখন তুমি দেখছো যে সিস্টেমটা বাইরে চাপ দিচ্ছে, তুমি বাইরে থেকে বলছো হ্যাঁ তুই বাইরে আসবি, চাপ দিয়ে ভিতরে ঢুকাই দিলা, বুঝছো, প্রসারণ ঘটাইলা, তখন সেটাকে আমরা বলি নেগেটিভ কাজ। আচ্ছা, এই হচ্ছিল আমাদের জিনিসপত্র, কাজ টাজ বা শক্তির কখন পজিটিভ হয় কখন নেগেটিভ হয়। আসো, প্রথম অঙ্ক বিসমিল্লাহ করি আজকে অঙ্কের গুলারে। আমরা কিন্তু থিওরি গত ক্লাসে শিখেছি, যারা যারা নতুন আসছো আমরা কিন্তু গত ক্লাসে থিওরি শিখেছি। আর এই ক্লাসগুলো কে স্পন্সর করছে বলো তো? ওই যে কিছু ভিডিও তো থাকে না যে আজকের স্পন্সর হবে এই, আরে আমাদের ভিডিও স্পন্সর আমরা নিজেই। আমাদের যে ফিজিক্স সেকেন্ড পেপার কোর্স আছে, সেই সেকেন্ড পেপার থেকে আমাদের 3টা চ্যাপ্টার ফ্রি দেওয়া হচ্ছে, তাপগতিবিদ্যা। এরপরে ইয়াসিন ভাইয়া ফার্স্ট পেপারের একটা চ্যাপ্টার পড়াবেন, যেটা হলো অভিকর্ষ মহাকর্ষ। এরপরে আমাদের আরেকটা ভাইয়া, আশিক ভাইয়া, নাম ভুলে গেছি, আশিক ভাইয়া আসবে আমাদের আরেকটা চ্যাপ্টার পড়াইতে, স্থির তড়িৎ। এই 3টা চ্যাপ্টার তোমরা পাবা। আমি 8টা ক্লাসে তাপগতিবিদ্যা শেষ করব, এরপরে ইয়াসিন ভাইয়া 7টা ক্লাসে শেষ করবে, এরপরে স্থির তড়িৎ 6 ক্লাসে শেষ হবে। আর প্রত্যেকটা এক্সামের পরে, সরি প্রত্যেকটা ক্লাসের পরে এক্সাম থাকছে, এক্সামগুলো কিন্তু দিবা।
এক্সামগুলো দিবে, আমি দেখবো কে কে ক্লাস করতেছিল আজকে, ক্লাস যারা যারা করছে ওর নাম কিন্তু আমার মনে থাকে, ওদের আমি দেখবো। দেখো, পিস্টনযুক্ত একটি সিলিন্ডারে কিছু গ্যাস আবদ্ধ আছে। পিস্টনযুক্ত সিলিন্ডারের মধ্যে গ্যাস আছে 300 প্যাসকেল স্থির চাপে। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, স্থির চাপে। এর অর্থ চাপের পরিবর্তন হচ্ছে না, চাপের পরিবর্তন হচ্ছে না। গত ক্লাসে আমরা দেখেছি স্থির চাপ হলে কি হয়, গত ক্লাসে আমরা দেখেছি, আবার দেখবো আজকে। ধীরে ধীরে 600 জুল তাপশক্তি সরবরাহ করায় সিস্টেম কর্তৃক সম্পাদিত কাজের পরিমাণ হলো 900 জুল। গ্যাস আছে, 300 প্যাসকেল স্থির চাপ, চাপ চেঞ্জ হচ্ছে না। এখানে আমি 600 জুল তাপশক্তি দিলাম, তাহলে এখানে কাজ হলো 900 জুল। দেখছো একটু একটু অন্যরকম মনে হচ্ছে না? আমি দিলাম 600 জুল, কাজ হয়েছে 900 জুল, কই পাইলো? এটাই আমরা দেখব। দেখো তো, প্রথমত ক নম্বরে বলেছে বা আই নম্বরে বলেছে গ্যাসের আয়তনের পরিবর্তন নির্ণয় করো। গ্যাসের আয়তনের পরিবর্তন কতটুকু হচ্ছে? আমাদের 1 নাম্বার প্রশ্নের সলিউশন, গ্যাসের আয়তনের পরিবর্তন আমরা হিসাব করব। দেখো, আমরা কি জানতাম? আমরা জানতাম তাপশক্তির পরিবর্তন এর অর্থ অন্তঃস্থ শক্তির পরিবর্তন যোগ কৃতকাজ বা কৃতকাজের পরিবর্তন, যেটাই বলো। এখানে আমি কতটুকু, আমার এখানে কৃতকাজ, কৃতকাজ কোনটা বলেছে? কৃতকাজ দেখো তো, কৃতকাজ হলো 900 জুল। কৃতকাজ এটা আমাদের কত? 900 জুল। 900 জুল। দেখো, এটা কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? আমি বলেছিলাম সিস্টেম যখন কাজ করে, সিস্টেম এই যে গ্যাসটা ধাক্কা দিয়ে প্রসারণ করাচ্ছে, তখন এটা হয় পজিটিভ। এই দেখো, সিস্টেম কর্তৃক সম্পাদিত কাজের পরিমাণ, সিস্টেম কর্তৃক, সিস্টেম কাজটা করতেছে, এই জন্য এটা কিন্তু পজিটিভ, আমি নেগেটিভ লিখি না এই জন্য। আচ্ছা, এখন তোমাদের এটা মনে থাকার কথা, আমরা গত ক্লাসে দেখেছি যে ক্ষুদ্র একটা কাজ ডিডাব্লিউ ইকুয়ালস টু আমরা বলতে পারি চাপ গুণন ক্ষুদ্র আয়তনের পরিবর্তন ডিভি। মনে আছে? আমরা দেখেছিলাম, মনে আছে? মনে থাকার কথা। দেখো তো, এই যে মনে পড়ে নাকি? গত ক্লাসে আমরা এরকম চিত্র আঁকাইছিলাম যে এই যে এখানে একটা ঢাকনা আছে, তার এই যে বড় একটা পিস্টন, এই ঢাকনাটা সরে একটু সামনে চলে আসলো, মনে পড়ে? তোমাদের মনে পড়ার জন্য বললাম, যারা দেখো নাই গত ক্লাসে দেখিও। গত ক্লাসে আমি অনেক সুন্দর করে ব্যাখ্যা করছিলাম যে এইখানে ক্ষুদ্র একটা পরিবর্তন হয় ডেল এক্স, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি হয় এ, তাহলে কতটুকু আয়তন হয় শর্টে বলে দিচ্ছি, শর্টে রিভিশন করাই দিচ্ছি। তাহলে এ ডিএক্স, ক্ষেত্রফল গুণন উচ্চতা বা দৈর্ঘ্য, ক্ষেত্রফল গুণন দৈর্ঘ্য, তাহলে আয়তনে পাচ্ছি আয়তনের পরিবর্তন। আচ্ছা, এখন দেখো তো চাপ সমান সমান আমরা কি জানতাম? পি সমান সমান এফ বাই এ, বল ভাগ ক্ষেত্রফল। পি সমান সমান এফ বাই এ। 9-10 পড়াশোনা মনে না পড়লে তোমার তো খুবই খারাপ অবস্থা। তাহলে এবার দেখো তো, আমি এখান থেকে বলতে পারি পি এ সমান সমান এফ, তাই না? পি এ সমান সমান এফ। তাহলে এতটুকু হলো আমাদের আয়তনের পরিবর্তন। এখন এখানে ধরো এফ বল প্রয়োগ করা হচ্ছে, হ্যাঁ, এফ বল প্রয়োগ করা হচ্ছে, বাইরের দিকে এফ বল প্রয়োগ করা হচ্ছে। এফ বল প্রয়োগ করে তো সামনে সরাবে, তো এফ বল প্রয়োগ করা হচ্ছে। এইখানে এফ বল প্রয়োগ করার কারণে পি চাপ অনুভূত হচ্ছে। তাহলে কৃতকাজ ডাব্লু সমান সমান কত? ক্ষুদ্র একটা কৃতকাজ ডি ডাব্লু, ক্ষুদ্র একটা পরিবর্তন ডিএক্স এর জন্য, এটা সব হলো বল গুণন সরণ। আচ্ছা, এটা সমান সমান লেখা যায় পি এ ডি এক্স। এই যে এডিএক্স মানে কোনটা? এই যে আয়তনের পরিবর্তন বা ডিভি। সো এটাকে আমি বললাম পি ডিভি। ঠিক আছে, দেখো তোমাদের কত সুন্দর করে আমি রিভিশনও করাই দিলাম। সো যারা যারা ক্লাসে শেয়ার করো না, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আচ্ছা, তো এখান থেকে আমি বললাম, তাহলে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করলে আমাদের এখান থেকে কি আসে? পি ডিভি। দেখো তো, পি জিনিসটা ধ্রুবক, পি জিনিসটা ধ্রুবক, আর এখানে তোমার ডি ডাব্লু ছিল। তাহলে এখানে ইন্টিগ্রেশন করলে কি আসে? পরিবর্তন আসে। তো এখানে একটা পরিবর্তন আসলো, সম্পূর্ণ পরিবর্তন। পি যেহেতু ধ্রুবক সামনে চলে আসলো, আর এখানে ইন্টিগ্রেশন করলে সম্পূর্ণ পরিবর্তন। তাহলে দেখো তো, কৃতকাজ, সম্পূর্ণ কৃতকাজ কত হবে? চাপ গুণন আয়তনের পরিবর্তন। এইটা কখনো তোমার খাতায় প্রমাণ করতে হবে না, এটা মুখস্থ জিনিস। আমি আরেকবার শুধুমাত্র দেখাইলাম, এটা মুখস্থ জিনিস, আমি শুধুমাত্র আরেকবার প্রমাণ করে দেখাইলাম। ঠিক আছে, খাতায় এটা ডিরেক্ট লিখবা, এটা ডিরেক্ট লিখবা, ডিরেক্ট। ডিরেক্ট লিখলে তাহলে কি আসতেছে আমাদের? ডি ডাব্লু ইকুয়ালস টু পি, চাপ কত? চাপ স্থির, চাপ স্থির। চাপ স্থির ছিল জন্যই কিন্তু আমি এটা করতে পারছি।
চাপ স্থির না থাকলে, কনস্ট্যান্ট না থাকলে তো আমি এটা বাইরে বের করে নিয়ে আসতে পারতাম না, এই জিনিসটা আসতো না। সো স্থির আছে জন্যই আমি এটা করতে পারছি। তাহলে 300 প্যাসকেল। খেয়াল করবা এককগুলো এসআই এককে আছে নাকি? প্যাসকেল এসআই এককে আছে। ওকে, সো প্যাসকেল ইনটু আয়তনের পরিবর্তন। দেখো তো আয়তনের পরিবর্তন কত আমি জানি না, এটা আমাকে বের করতে হবে। এটা মান কত? ডিডব্লিউ কত? 900। তাহলে 900 ইকুয়ালস টু 300 গুণন ডিভি। তাহলে ডিভি কত আসতেছে ভাইয়া? 900 ডিভাইডেড বাই 300 সমান সমান কত? মুখে মুখে হবে, ক্যালকুলেটরে যেন হাত না যায়। 3 3 এবং আয়তনের পরিবর্তন এসআই এককে করতেছি, এটা তো এসআই এককে আসবে, 3 মিটার কিউব। এটা হলো আমাদের আয়তনের পরিবর্তন। বুঝছো? এটা হলো আমাদের সমাধান। তো খাতা কি এত কিছু করতে হবে না, সরাসরি এটা করবা, সরাসরি এটা করবা, সরাসরি এই ফর্মুলা লিখবা, ফর্মুলা লিখে ধরাম করে এটা করা শুরু করে দিবা, ফর্মুলা লিখে করা শুরু করে দিবা। বুঝেছো? বুঝেছো? খুব সহজ একটা জিনিস, জাস্ট ফর্মুলাটা দেখালাম যেন একটু লম্বা লাগলো। ওকে, তো এই অঙ্কটা আমরা বুঝেছি। চলো নেক্সট অঙ্কে আমরা যাই, নেক্সট অঙ্কে আমরা যাই। নেক্সট অঙ্ক দেখো, পিস্টনযুক্ত একটি সিলিন্ডারে কিছু গ্যাস আবদ্ধ আছে। 300 প্যাসকেল স্থির চাপে ধীরে ধীরে 600 জুল তাপশক্তি সরবরাহ করায় সিস্টেম কর্তৃক সম্পাদিত কাজের পরিমাণ হলো 900 জুল। একই জিনিস আগে যে আমরা পড়ছি ওটাই। তোমাকে বলছে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে কি, গাণিতিক ব্যাখ্যা করো। তো অভ্যন্তরীণ শক্তি আমরা কি জানতাম? দেখো তো 2 নাম্বার প্রশ্নের সলিউশন, সুন্দর একটা সলিউশন হবে। ডি কিউ তাপ শক্তির পরিবর্তন, কতটুকু তাপ দিলাম, সমান হলো কতটুকু অন্তঃস্থ শক্তির পরিবর্তন হলো প্লাস কতটুকু কাজ করা হলো। এখন কতটুকু আমি শক্তি দিছি দেখো তো, স্থির চাপে 600 জুল শক্তি সরবরাহ করা হলো, কাজে আমি 600 জুল শক্তি দিয়েছি কিন্তু ভাইয়া। এবং আমার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কতটুকু আমি জানি না, এটা আমি লিখব ডি ইউ প্লাস কতটুকু কাজ করা হয়েছে এটা আমি জানি, 600 জুল কাজ করা হয়েছে নাকি, নাকি ওহো 900 জুল কাজ করা হয়েছে, তাহলে 900 জুল। এবার লিখিত, তাহলে ডি ইউ কত আসতেছে? তাহলে ডি ইউ একটা ঝামেলা আসবে, 600 মাইনাস 900, 600 মাইনাস 900 এটা কত আসে? এটা আসে 300, 300 জুল এবং মাইনাস 300 জুল। শুধু 300 জুল না, এটা হলো মাইনাস 300 জুল, মাইনাস 300 জুল। এখন তোমাদের মনে আছে কিনা মাইনাস জিনিসটা কখন আসে? মাইনাস কখন আসে? আমি আজকের ক্লাসেও বললাম, মাইনাস কখন আসে? যখন অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বৃদ্ধি পায়, মানে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাচ্ছে, পরিবর্তনটা তখন পজিটিভ হয়। যখন অভ্যন্তরীণ শক্তি কমে যাচ্ছে, পরিবর্তনটা তখন নেগেটিভ হয়। তাহলে এটা কি বাড়ছে নাকি কমছে? এটা যেহেতু নেগেটিভ, এটা তো নেগেটিভ তাই না, নেগেটিভ, তাহলে বোঝাই যাচ্ছে এখানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা নিচের দিকে হচ্ছে বা কমছে। তাহলে এটা কি বৃদ্ধি পাচ্ছে অভ্যন্তরীণ শক্তি? না, এটা কমছে, অভ্যন্তরীণ শক্তি কমছে। অভ্যন্তরীণ শক্তি কমছে। এখন তুমি এটা ম্যাথামেটিক্যালি কেমনে বুঝাবা? এটা তোমার এটা দেখলেই বোঝা যাওয়ার কথা, কিন্তু তোমাদের মধ্যে যারা একটু আছো একটু স্লো বুঝো, তাদেরকে আমি একটু বুঝাই দিচ্ছি। দেখো তো, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন মানে কি? মানে আগে একটা অভ্যন্তরীণ শক্তি ছিল, এখন একটা অভ্যন্তরীণ শক্তি। আমার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কতটুকু হলো? আগে একটা ছিল, এখন একটা। যে কোনো কিছুর পরিবর্তন আমরা কিভাবে হিসাব করি? বর্তমান মাইনাস আদি অবস্থা। মনে আছে? ভরবেগের পরিবর্তন কিভাবে বের করছো? বর্তমান ভরবেগ মাইনাস আদি ভরবেগ। এরকমই তো। তো এখানেও সেরকমই হবে, বর্তমান অভ্যন্তরীণ শক্তি মাইনাস আদি অভ্যন্তরীণ শক্তি। বর্তমানকে আমি বলছি ইউ ফাইনাল, আদিকে আমি বলছি ইউ ইনিশিয়াল। ফাইনাল মানে ফাইনালি কোনটা থাকলো, ইনিশিয়াল মানে ইনিশিয়ালি বা শুরুতে কোনটা ছিল। এটা সমস্যা পাচ্ছি মাইনাস 300 জুল। এখন একটা থেকে আরেকটা মাইনাস করলে কখন অ্যান্সারটাও মাইনাস আসে? তুমি দেখবা যখন তুমি 2 থেকে 6 মাইনাস করবে অ্যান্সার হবে -4। কেন? কারণ এই 6 এর ভ্যালুটা বেশি, 2 এর ভ্যালুটা কম। ছোট থেকে বড় মাইনাস করলে মাইনাস আসে। তাহলে যে ইউ, এই পরের পার্টটা যেটা যেটা মাইনাস করছি, এটা অবশ্যই বড় ছিল, আর এই যে সামনের এটা, এটা অবশ্যই ছোট ছিল। তাহলে দেখো তো, আগে ইনিশিয়ালি বেশি শক্তি ছিল, এখন ফাইনালি কম শক্তি আছে, ছোট শক্তি আছে। এই জন্যই বলছি এটা আস্তে আস্তে কমেছে, অভ্যন্তরীণ শক্তি কমে গেছে।
অভ্যন্তরীণ শক্তি কমছে। তাহলে প্রমাণ হলো যে আমি ঠিক কথা বলেছিলাম। এই দেখো, যেহেতু প্রমাণিত হয়ে গেছে আমরা সবাই খুশি। আমি যে একটা খুশি একটা ফেস আঁকিয়ে দিলাম। আচ্ছা, তো এই অঙ্কটা আমরা খুব সহজে বুঝতে পারলাম। এগুলো বাচ্চা বাচ্চা অঙ্ক, এগুলো অঙ্ক আসলে আসার সম্ভাবনা অনেক কম। এখন দেখো, আমি তোমাদের কি বলেছিলাম? আমি বলেছিলাম এই যে আমাদের ডি ডাব্লিউ ইকুয়ালস টু পি ডিভি। কথা হচ্ছে যখন স্থির চাপ ছিল, স্থির চাপ থাকলে আমরা বলতে পারতাম যে এই যে ডি ডাব্লিউ পি ডিভি ইন্টিগ্রেশন করলে ডেল ডাব্লিউ ইকুয়ালস টু পি ডেল ভি চলে আসতো যখন পি স্থির চাপে ছিল, অর্থাৎ পি কনস্ট্যান্ট ছিল। কিন্তু সবসময় তো পি কনস্ট্যান্ট নাও থাকতে পারে। যেমন তুমি এই গ্রাফটা দেখো তো, এই গ্রাফে ভি এপাশে আছে, ভি এপাশে আছে পি। যখন ভি পরিবর্তন হচ্ছে, ভি পরিবর্তন হলে পি এর আমি বিভিন্ন ভ্যালু পাচ্ছি। তো দেখো, পি এর ভ্যালু কখনো কম, পি এর ভ্যালু কখনো অনেক বেশি, কখনো অনেক কম, কখনো অনেক বেশি। পি এর মানটা চেঞ্জ হচ্ছে, এই ফাংশনে পি এর মানটা চেঞ্জ হচ্ছে। তাহলে এখানে কিন্তু পি কনস্ট্যান্ট না। তুমি সরাসরি অনেক সহজেই চাপ গুণন আয়তনের পরিবর্তন লিখতে পারবে না। কোন চাপ বসাবে? চাপই তো চেঞ্জ হচ্ছে, তুমি কোন ভ্যালুটা বসাবা? এখানে এই যে গ্রাফটা আছে, তুমি জানো সবগুলো ফাংশনের এই যে গ্রাফগুলো আঁকা, এগুলো একটা ফাংশন থাকে। মানে এই গ্রাফটা কিভাবে যাবে, তার একটা ফাংশন থাকবে না? যে ভি এর ভ্যালু যখন 2, তখন পি এর ভ্যালু কত হবে? এটা বোঝার জন্য তো একটা ফাংশন থাকতে হবে। সেই ফাংশনটা এরকম, পি ইকুয়ালস টু 4v³। এখানে যদি তুমি ভি এর মান বসাও, যেমন এখানে যেমন 2 বসালে তুমি এখানে একটা মান পাবা। সেই 2টা এখানে বসাও, তাহলে পি এর একটা মান পাবা। তাহলে হবে 4 ইন্টু 2 কিউব। যখন ভি এর ভ্যালু 4, তুমি এই 4 এখানে বসাও, 4 ইন্টু 4 কিউব, তখন পি এর একটা মান পাবা। এই যে এখানে পি এর এই মানটা তুমি পাবা তখন। বুঝতে পেরেছো? ও ভাই আমার সালাম নেন। ওয়ালাইকুম আসসালাম। শামিল তাশরিফ। প্রিয় ছোট্ট ছোট্ট বন্ধু হলে বলা যায় না, ছবি দেখে তো বড়াই মনে হচ্ছে। যাই হোক, যে বন্ধুই হোক। তারপরে আরো কে কে সালাম দিছো? নুসরাত তাসলিম ওয়ালাইকুম আসসালাম, ইনাদুল হক ওয়ালাইকুম আসসালাম, সবাইকে ওয়ালাইকুম আসসালাম, কেউ আর মাইন্ড করো না, হ্যাঁ। দেখো এখানে বলেছে এ বি এ কৃতকাজ বের করো। এ থেকে বি তে গেলে কৃতকাজ বের করতে হবে। এখন এ থেকে বি এ কৃতকাজ কোনটা? আমি অনেক আগে, অনেক বছর আগে, প্রায় কয়েক হাজার বছর আগে বলেছিলাম যে যখন পি আর ভি গ্রাফ থাকে, তখন এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টের মাঝখানে কৃতকাজ বের করতে হলে এই ক্ষেত্রফলটা বের করতে হবে। মনে পড়ে? এই ভিতরে যে ঝিলমিলি ঝিলমিলি ক্ষেত্রফলটা বের করতে হবে। ক্ষেত্রফলটা এখন কেমনে বের করবা? দেখো তো, ক্ষেত্রফল ভাই এটা তো কি শেপ? এটা ত্রিভুজ না, এটা চতুর্ভুজ না, এটা কি? এটা তাহলে কেমনে করব? ইন্টিগ্রেশন দিয়ে করব। মনে আছে তোমরা ইন্টিগ্রেশন পড়ার কথা, তোমাদের ইন্টিগ্রেশন পড়ার কথা। ইন্টিগ্রেশন জিনিসটা আসলে কি রকম? আমি যদি একটু সহজে বুঝাইতে যাই যে ইন্টিগ্রেশন জিনিসটা আসলে কি রকম, ইন্টিগ্রেশন তোমরা আরো ডিটেলে পড়বা ম্যাথে। দেখো তো, এই যে এইভাবে যখন একটা গ্রাফ থাকে, ঝিলিমিলি ঝিলিমিলি গ্রাফ, যার কোনো মানে কোনো সাইজ নাই, বে সাইজের। ধরো এখানে একটা অক্ষ আছে, এখানে একটা অক্ষ আছে। আমি এইখানে আর এইখানে ক্ষেত্রফলটা বের করতে চাই। আমি এদের এই যে মাঝখানে যে ক্ষেত্রফলটা বের করতে চাই, এটা ধরো একটা পজিশন এ, এটা ধরো একটা পজিশন বি। এই যে এই মাঝখানে এই যে এইটা হলো গ্রাফ। ক্ষেত্রফলটা আমি কেমনে বের করবো এখন? দেখো, এই ক্ষেত্রফলটা বের করতে হবে তো। তুমি এখানে চিকন একটা জায়গা নাও। দেখো এটা এটা তো ভি ধরলাম, হ্যাঁ, আর এটা হলো পি, এটা হলো পি, এটা হলো ভি। যেমন আছে তেমনই ধরলাম। তারপরে চিকন একটা লাইন নিলাম, চিকন একটা লাইন, চিকন একটা লাইন। এই দেখো এখানে ক্ষুদ্র একটা প্রস্থ, ক্ষুদ্র একটা প্রস্থ, এটাকে আমি বলছি ডিভি। হুম, ক্ষুদ্র একটা দৈর্ঘ্য। এখন এখন এটা এতটাই ক্ষুদ্র, আমি ধরে নেই এটা প্রায় শূন্যর কাছাকাছি, খুবই ক্ষুদ্র। তো এটার জন্য যে যে পি এর যে মানটা, দেখো এটা চিকন একটা লাইনের মতো, প্রায় প্রায় একটা লাইনের মতো। এখানে এই যে পি এর মান, এই দুটার জন্য মোটামুটি সিমিলার। দুটার জন্যই এই যে পি এর যে হাইট, এটা এটা সেম। সো আমি বলতে পারি এই যে এই হাইটটা দুজনের জন্যই ধরো পি, দুজনের জন্যই ধরো হাইটটা হলো পি। তাহলে এই ক্ষুদ্র ক্ষেত্রফলটা কত হবে? তোমরা যারা ইন্টিগ্রেশন পড়ছো তোমরা অনেক সহজে বুঝতে পারতেছো জিনিসটা। আর নাহলে একটু খেয়াল করো, যারা ইন্টিগ্রেশন পারো না একটু খেয়াল করো। এটা কি আসে? এটা হলো ক্ষুদ্র একটা ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলটা কত হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ, বা উল্টা বললাম, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এই যে ক্ষুদ্র ক্ষেত্রফল যেটা আমি লিখলাম ডি ডাব্লু। ক্ষেত্রফল মানে তো কাজ, ক্ষেত্রফল মানে তো কৃত কাজ। তো এই ক্ষুদ্র ক্ষেত্রফল ডি ডাব্লু ইকুয়ালস টু হলো আমাদের দৈর্ঘ্য
গুণন প্রস্থ। দেখছো, বুঝছো? প্রমাণ হয়ে গেল, প্রমাণ হয়ে গেল, এখান থেকেও প্রমাণ হয়ে গেল। আমরা আগে এখান থেকে দেখলাম না, এটা আমরা যে এখান থেকে দেখলাম না, কোন জায়গায় দেখলাম রে? এই যে এখানে দেখলাম না, এটা এই কই দেখছি, এই যে এখানে ডাব্লিউ কিছু পি ডিভি, এটা কিন্তু আমাদের এখান থেকে প্রমাণ হয়ে গেল আবার। এই যে আবার প্রমাণ হয়ে গেছে, দেখছো? তাহলে এখন আমি তো এই ক্ষুদ্রটা বের করতে চাই না, এটা মানে তো ক্ষুদ্র, ক্ষুদ্র কাজ, এটা মানে তো ক্ষুদ্র আয়তনের পরিবর্তন, ক্ষুদ্র না, আমি সবগুলা বের করব, এ থেকে বি এর সবগুলা বের করব। তাহলে এরকম আরো অনেকগুলা ঘর কাটতে হবে, যেহেতু এটা অনেক চিকন, কাজে এরকম অসংখ্য ঘর কাটতে হবে, এই সবগুলাকে যোগ করতে হবে। এরকম যে একটা দুইটা তিনটা চারটা এরকম হাজার হাজার যোগ করতে হবে। এই সব যোগ করার তো অনেক কষ্টসাধ্য কাজ। যোগ করার যোগ করার কারণে যে আমি ডাব্লুটা পাবো, যোগ করলেই তো আমি টোটাল কাজটা পাবো। এই যোগ করাটায় যোগ 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 এভাবে না করে ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে করা হয়, পি ডিভি। এই ইন্টিগ্রেশন চিহ্ন বোঝায় তোমাকে যোগ করতে হবে, কোন জায়গা থেকে কোন জায়গায় যোগ করবা বলে দিতে হবে, তো যে এই জায়গা থেকে এই জায়গায় যোগ করবা, এ থেকে বিতে, এ থেকে বিতে। আচ্ছা, এই ছিল আমাদের ইন্টিগ্রেশন, এটাকে বলে ইন্টিগ্রেশন। এখন ইন্টিগ্রেশনের অনেকগুলো ফর্মুলা আছে, অনেকগুলো ফর্মুলা আছে। তোমরা যারা ইন্টিগ্রেশন জানো তারা তো পারবা, আর যারা জানো না আমি এখন যেই ফর্মুলা দেখাচ্ছি সেটা মনে করে মুখস্থ করে ফেলবা, আর যারা জানো তারা তো জানো। দেখো, তাহলে এখানে কৃতকাজ কত হবে? ডাব্লু বা ডেল ডাব্লু ইকুয়ালস টু ইন্টিগ্রেশন, হ্যাঁ, কত থেকে কোথায়? 2 থেকে 4-এ, তাহলে 2 থেকে 4 ইন্টিগ্রেশন পি ডিভি। তাহলে দেখো তো ইন্টিগ্রেশন চিহ্নটা আমি দেই, তাহলে এখানে 2 থেকে 4। এখন পি মানে কত? পি মানে হচ্ছে 4v কিউব, পি মানে হচ্ছে 4v কিউব ডিভি। আচ্ছা, 4 কে সামনে নিয়ে আসো, বা 4 থাক, আচ্ছা 4 কে সামনে নিয়ে আসলাম, যেহেতু ধ্রুবক সামনে চলে আসলাম। এখন কথা হচ্ছে, তাহলে ভি কিউবকে ইন্টিগ্রেশন করলে কি হবে? ভি কিউবকে ভি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে কি হবে? মনে রাখো, যারা জানো না তারা মনে রাখো, পাওয়ার 1 বাড়বে, কিউব ছিল 4 হবে, নতুন যে পাওয়ার সেটা ভাগ হবে। হ্যাঁ, যারা জানো না তারা এটা মনে রাখো, আর যারা জানো তারা তো জানো। এবং এই যে কোথা থেকে কোন জায়গায় 2 থেকে 4, 2 থেকে 4, এটা এখন এই পাশে লিখতে হবে। এরপরে কথা হচ্ছে, এটা মানে কি? এটা মানে ভি এর জায়গায় একবার তুমি 4 বসাবা, যে ভ্যালুটা পাবা, মাইনাস ভি এর জায়গায় 2 বসাবা। আমি দেখাই, ভি এর জায়গায় 4 বসাবা, 4 কিউব বাই 4, মাইনাস ভি এর জায়গায় 2 বসাবা, 2 কিউব, ওহো কিউব কেন, 2 টু দি পাওয়ার 4, 4 টু দি পাওয়ার 4 বাই 4, মাইনাস 2 টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 4। এ দেখো 4 দিয়ে কাটাকাটি করে দিতে পারি, 4 দিয়ে সবগুলোকে গুণ করো, তাহলে যে এই 4 কাটে, এই যে এখানেও কাটে চলে যায়, 4 দিয়ে সবাইকে গুণ করো তো কেটে যায়, এখানেও 4 গুণ করো কেটে যাবে, এখানেও 4 গুণ করো কেটে যাবে। তাহলে 4 কিউব মাইনাস 2 কিউব, সরি 4 টু দি পাওয়ার 4 মাইনাস 2 টু দি পাওয়ার 4, কত আসে ভাইয়া এটার অ্যান্সার? 4, এই যে এটা 64 আসার কথা না, 64 আসার কথা না, সরি 256, আচ্ছা 256 মাইনাস 2 টু দি পাওয়ার 4, তাহলে 240, 256 মাইনাস 2 টু দি পাওয়ার 4, এটা আসবে 240 এত জুল, যেহেতু কাজ আমরা হিসাব করতেছি। বুঝছো? এভাবে আমরা জিনিসটা হিসাব করে ফেলতে পারবো। এরপরে দেখি তো কি আছে। এরপরে তোমাকে বলেছে এ বি এ কৃত কাজ বের করো, এ ও বি এর কৃত কাজ বের করো। এটা কিন্তু অনেক সহজ, এটা অনেক সহজ। দেখো তো কিভাবে করা যায়। এ ও বি এ কৃত কাজ বের করো। দেখো, এ বি, এ বি, তোমরা যারা ইন্টিগ্রেশন পড়ছো, কাজ বের করার গ্রাফ থেকে এটা আসলে ইন্টিগ্রেশন, এটা আর কিছু না। তো তোমরা যারা ইন্টিগ্রেশন পড়ছো, তোমরা মনে থাকবে যে যখন আমরা ইন্টিগ্রেশন করে ক্ষেত্রফল বের করি, তখন উপরে একটা পজিটিভ ধরি, নিচে একটা নেগেটিভ ধরি। তাহলে এটা পজিটিভ, এটা নেগেটিভ। তাহলে দেখো তো কত আসে, দেখো তো কত আসে। তাহলে এই ত্রিভুজটা কত আসবে? এখানে একটা ভ্যালু দেওয়া নাই, ধরো এটা হলো আমাদের 3, এটা আমাদের দেওয়া আছে 3। তাহলে কি হবে এইখানে? 3 না, এটা 3 না, এটা 3 না, এটা ধরো 3.5। আচ্ছা, তো তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? এইটা কত হবে? এটা হবে 2.5, আর এই যে উচ্চতা কত দেওয়া আছে? উচ্চতা দেওয়া আছে 3। তাহলে প্রথমটা প্লাস হাফ গুণন ভূমি, ভূমি কত? 2.5, 2.5 গুণন উচ্চতা 3। এর পরেরটা
যেহেতু নিচের দিকে তাই নেগেটিভ। নিচের দিকে কত, এটা কত, এটা 3.5 থেকে 5 মানে 1.5। উচ্চতা কত, নিচের দিকে -2। হ্যাঁ, মানে উচ্চতা তো পজিটিভ হবে, আমরা তো এই ত্রিভুজটা নিয়ে হিসাব করতেছি, আমরা তো পজিটিভ নেগেটিভ স্থানাঙ্ক নিয়ে হিসাব করতেছি না। আমরা তো ত্রিভুজের দৈর্ঘ্য আর প্রস্থ, দৈর্ঘ্য আর উচ্চতা লাগবে আমার। তো ভূমি পাইছি 1.5, উচ্চতা তাহলে এটা কত, স্কেল দিয়ে মাপো। স্কেলে কি নেগেটিভ দেখাবে না, স্কেলে তো পজিটিভ দেখাবে, স্কেলে দেখাবে 2। তাহলে -12 গুণন ভূমি কত 1.5, উচ্চতা কত 2। এবার তুমি ভ্যালু বসাও, ভ্যালু বসালে একটা অ্যান্সার চলে আসবে, তাই না? এই যে এই বস্তুগুলোকে সরাই নিয়ে আসি একটু এইদিকে। আচ্ছা, এটার ভ্যালু একটা কিন্তু অ্যান্সার আসবে। যদি কখনো পরীক্ষা আসে করব, বাট এটা ভুল, এইটা ভুল। কেন ভুল? কারণ চাপ কখনো নেগেটিভ হইতে দেখছো? কখনো মনে পড়ে আমি নেগেটিভ চাপ দেখছি? বলো তো, নেগেটিভ চাপ জিনিসটা কখনো দেখছো কিনা? যে হ্যাঁ ভাই, ওই যে একটা ঘটনা ঘটছিল তখন আমি নেগেটিভ চাপ দেখছি, হয় না কিন্তু, চাপ কিন্তু নেগেটিভ হয় না, এইটা কিন্তু নট পসিবল। সো যদি বাই চান্স প্রশ্ন আসে তাহলে তুমি জানো যে কেমনে সলভ করা লাগবে, কিন্তু এটা আসলে পসিবল না, কারণ এটা হয় না। সো হয়তো বা বোর্ডে কখনো চলে আসতে পারে, যদি আসে তাহলে এভাবে করবা, কিন্তু জেনে রাখা ভালো এটা আসলে পসিবল না, ঠিক আছে? আচ্ছা, এখন একটু দেখো সাইক্লিক প্রসেস, বা যেটা ঘূর্ণায়মান, এক জায়গা থেকে শুরু হয়ে আবার সেই জায়গায় ফেরত আসে, এগুলো আমরা কেন সলভ করি? সাইক্লিক প্রসেস, আমি এতক্ষণ যেগুলো বলছি এগুলো বুঝছো যারা ক্লাস করতেছো? যে হ্যাঁ ভাই আপনি যেগুলো পড়াচ্ছেন এতক্ষণ আমি বুঝছি, যদি ক্লিয়ার হও তাহলে কন্টিনিউ করব আমি, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, এবার আমরা একটা সাইক্লিক প্রসেস নিয়ে আলোচনা করি। ধরো এ এ একটা পজিশন, এই গ্রাফের একটা পজিশন হলো এ। এ থেকে একটা জিনিস এই যে উপর দিয়ে বিতে গেছে, আবার এতে ফেরত আসছে, এ থেকে বিতে গেছে, আবার এতে ফেরত আসছে। দেখো তো প্রথমে যখন সে গেছে, যখন সে এই যে এখান থেকে যখন সে এইখানে গেছে এই পথে, তখন তার আয়তনটা বাড়ছে নাকি কমছে? যখন এখানে ছিল তখন আয়তন কত? আয়তন ছিল 2। যখন সে এই জায়গায় ঘুরে এই জায়গায় চলে আসলো এই পয়েন্টে, তখন আয়তন কত? 6। তাহলে 2 থেকে আয়তন বেড়ে 6 হয়েছে। এখান থেকে এইখানে কতটুকু বাড়ছে? 4 বাড়ছে, তাই না? আয়তনটা 4 বাড়ছে। এখন আয়তন বৃদ্ধি পাওয়া মানে কি? মানে এই গ্যাসটা ঠেলে পিস্টনটাকে উপরে উঠাইছে, উপরে উঠে তার আয়তনটা বাড়ায় ফেলছে, সে বড় হয়ে গেছে। তার মানে সে কাজ করছে, তাহলে কাজটা কি হবে? পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? পজিটিভ হবে। সো যদি তুমি দেখো যে আয়তনটা বৃদ্ধি পাইছে, তাহলে কাজ হলো পজিটিভ। তো এখন দেখো তো, এই যে এ থেকে বিতে, এ থেকে বিতে, শুধু এ থেকে যে বিতে গেছে এইটার, এইটুকুর কৃতকাজ কত? এই যে এ থেকে বিতে গেছে শুধুমাত্র এইটুকুর কৃতকাজ কত? তুমি বলবে ভাই এই যে এই লাইনটার কৃতকাজ হবে এটার ভিতরে যতটুকু ক্ষেত্রফল আছে এই পুরা ক্ষেত্রফলটা, তাই না? এই গ্রাফের 2 থেকে 6-এর মাঝখানে এই গ্রাফের নিচে যত ক্ষেত্রফল আছে এই এক্স অক্ষের সাথে, এই পুরাটাই হলো এটার কৃতকাজ, পুরাটাই হলো এটার কৃতকাজ, পুরাটাই হলো কৃতকাজ। আবার আবার যখন এটা বি থেকে এতে ফেরত আসবে, বি থেকে এতে ফেরত আসবে, তখন কি হবে? তখন কি আয়তন বাড়ছে না কমছে? বি থেকে শুরু করলো যেখানে আয়তন ছিল 6, ঘুরে সে এতে চলে আসলো যেখানে আয়তন হলো 2। তাহলে 6 থেকে 2 আয়তনটা কি হলো? আয়তনটা কমে গেল, 6 থেকে 2 -4 হয়ে গেল, কমে গেল। আয়তন কমে যাওয়া মানে কি? গ্যাসটা সংকুচিত হয়ে গেছে, কেউ চাপ দিয়ে গ্যাসটাকে সংকুচিত করছে, গ্যাস কাজ করে নাই, গ্যাসের উপরে কেউ কাজ করছে। সো এখানে কৃতকাজটা আসবে নেগেটিভ। হ্যাঁ, এখানে কৃতকাজটা আসবে নেগেটিভ। সো তাহলে এখানে নেগেটিভ আসবে, বুঝতে পারছি। কৃতকাজ কতটুকু? এই গ্রাফের জন্য, এই যে এই গ্রাফের নিচে যেটুকু ক্ষেত্রফল আছে, এই যে এইটা, এইটা, এইটা এবং এটা হলো নেগেটিভ। কেন নেগেটিভ? কারণ আয়তনটা কমে যাচ্ছে। তো এবার দেখো, এই যে এই পুরো ক্ষেত্রফলটা থেকে
এই পুরো ক্ষেত্রফলটা থেকে তুমি যদি নিচেরটা মাইনাস করো, তোমাকে বললাম মোট কাজ কতটুকু হয়েছে, মোট কাজ। তো তুমি মোট কাজ কেমনে হিসাব করবা? প্রথমে এই টোটাল ক্ষেত্রফলটা তুমি বের করবা, টোটাল কাজটা তুমি বের করলা যে হ্যাঁ ভাই যে প্রথমে অর্ধেক যাইতে এইটুকু কাজ হয়েছে। আচ্ছা, এরপরে বাকি অর্ধেক ফেরত আসতে নেগেটিভ কাজ হয়েছে। নেগেটিভ কাজ করা মানে কি? একটা কাজ আছে, নেগেটিভ একটা কাজ যোগ করতেছি, তার মানে কি বিয়োগ করতেছি না। 10 আছে, -5 নিয়ে এসে যোগ করতেছি, এর অর্থ 10 থেকে তো 5 বিয়োগ করতেছি। তো এখানে একটা কাজ আছে, তুমি নেগেটিভ একটা কাজ নিয়ে আসলা, এই যে নেগেটিভ একটা কাজ নিয়ে এসে যোগ করে দিলা। নেগেটিভ কাজ যোগ করা মানে কি? মানে বিয়োগ করা। একটা কাজ ছিল, তুমি একটা কাজ বাদ দিয়ে দিলা। তো দেখো তো, এই পুরা ক্ষেত্রফলের মধ্যে থেকে, পুরা ক্ষেত্রফল থেকে তুমি নিচের ক্ষেত্রফল বাদ দিয়ে দিচ্ছ, নিচের এই ক্ষেত্রফল তুমি বাদ দিয়ে দিচ্ছ, তাহলে বাকি থাকতেছে কোন ক্ষেত্রফলটা? বাকি থাকতেছে ভাইয়া এই ভিতরের ক্ষেত্রফলটা, এই বিলকি ঝিলকি ক্ষেত্রফলটা। তো যদি তুমি দেখো যে একটা সাইক্লিক প্রসেস, সাইক্লিক মানে কি? মানে একটা জায়গা থেকে শুরু হয়ে ঘুরে এসে সেই জায়গাতেই শেষ হয়েছে, তাহলে কৃত কাজ হবে এই আবদ্ধ ক্ষেত্রের ভিতরের ক্ষেত্রফল। এবং আরেকটু খেয়াল করে দেখো, এটা কিন্তু পজিটিভ আসবে। আর একটু খেয়াল করে দেখো, এটা পজিটিভ আসবে কেন? কারণ বড় একটা ক্ষেত্রফল ছিল, তুমি নিচের ছোট্ট ক্ষেত্রফলটা বাদ দিছো, তাহলে এই ক্ষেত্রফলটা অবশিষ্ট থাকলো, এটা পজিটিভ আসবে। কিন্তু সেম প্রসেসটা যদি তুমি এখানে চিন্তা করো, তুমি দেখবা উল্টা হচ্ছে। প্রথমে যখন এটা এ থেকে বিতে যাচ্ছে, দেখো এ থেকে প্রথমে নিচ থেকে বিতে যাচ্ছে, তখন এটা পজিটিভ, আয়তন বাড়তেছে, এই ছোট্ট জিনিসটা পজিটিভ নিচের। কিন্তু যখন বি থেকে এতে ফেরত আসতেছে, বি থেকে এতে ফেরত আসতেছে, এই টোটাল যে ক্ষেত্রফলটা, তখন এই টোটাল ক্ষেত্রফলটা নেগেটিভ হয়ে যাচ্ছে, কারণ বি থেকে এতে আসতেছে, 6 থেকে 2 আসতেছে। তাহলে এই ছোট্ট ক্ষেত্রফলটা থেকে এই বিশাল নেগেটিভ ক্ষেত্রফলটা আমি যোগ করতেছি, বা এই বিশাল ক্ষেত্রফলটা আমি বিয়োগ করতেছি। সো তখন এখানে মানটা আসবে নেগেটিভ। সো তাহলে বুঝবা কেমনে কখন পজিটিভ আসবে কখন নেগেটিভ আসবে? এটা তো বুঝছি যে মান যেটা আছে, মান হবে এই বৃত্তের বা এই আকারের, এই সাইকেলের ভিতরের ক্ষেত্রফল। কিন্তু এটা পজিটিভ নাকি নেগেটিভ? যদি দেখো ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে, ঘড়ির কাঁটা কি ঘুরে? টিক 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 টিক। এই ঘড়ির কাঁটার দিকে যদি এটা ঘুরে, তাহলে এটা পজিটিভ। আর ঘড়ির কাঁটার উল্টা দিকে যদি ঘুরে, তাহলে এটা নেগেটিভ। সো এটাকে বলে ক্লকওয়াইজ আর কাউন্টার ক্লকওয়াইজ। ঘড়ির কাঁটার দিকে মানে হলো ক্লকওয়াইজ, মানে হলো ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ, তাহলে এটা হবে আমাদের পজিটিভ। আর যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, সেটা হবে নেগেটিভ। ঘড়ির কাঁটার বিপরীতকে বলে কাউন্টার ক্লকওয়াইজ। এটা হবে তখন আমাদের নেগেটিভ। ঠিক আছে? আচ্ছা ভাই, এটা কত নাম্বার ক্লাস? এটা 4 নাম্বার ক্লাস, এটা 4 নাম্বার ক্লাস। আর তাহলে ভ্যালু কোনটা হবে? ভ্যালু হবে এরিয়া অফ সাইকেল। মানে এই যে একটা সাইকেল, এই সাইকেলের ভিতরের ক্ষেত্রফল। এটা বৃত্তও হতে পারে, এটা চতুর্ভুজ আকারের হতে পারে, এটা চতুর্ভুজ আকারের হতে পারে, যেখান থেকে এখানে গেল, তারপরে এখানে, তারপরে এখানে, তারপরে এখানে। চতুর্ভুজ আকারেরও হতে পারে, ত্রিভুজ আকারেরও হতে পারে, যে এখান থেকে এখানে গেল, তারপর এখানে, তারপর আবার ফেরত চলে আসলো এখানে। যে কোনো আকৃতির এটা হতে পারে। আচ্ছা, তো এখানে কি সার্কেল। তো প্রথমটা আমি যদি খেয়াল করি, যে প্রথমটা এটা ধরো 1, এটা ধরো 2, তাহলে প্রথম ক্ষেত্রে কৃত কাজ কত? প্রথম ক্ষেত্রে এটা হলো সাইক্লিক, তাহলে কোন দিকে? ক্লকওয়াইজ, এটা হবে পজিটিভ। এখন এই বৃত্তের, এই বৃত্তের ব্যাস কত? ব্যাস হলো 4, মানে ব্যাসার্ধ হচ্ছে 2, তাই না? ব্যাসার্ধ হচ্ছে 2। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? এই দেখো, এটা কিন্তু বৃত্ত। এই যে এখানেও দেখো, এখানেও দেখো 4, এই যে এটাও 4, এটাও 4, এটাও 4, এটাও 4, সব দিকে এটা 4 আছে, এটা হলো বৃত্ত। তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে 2। ক্ষেত্রফল কত? কাজ মানে তো ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার, পজিটিভ 3.1416 গুণন ব্যাসার্ধ কত? ব্যাস 4 হলে ব্যাসার্ধ হবে 2, 2 স্কোয়ার। এটা হিসাব করবা কত আসে। আর 2 এর ক্ষেত্রে কাজ কত? 2 এর ক্ষেত্রে এটা হলো ঘড়ির কাঁটার উল্টা দিকে ঘুরতেছে,
এটা হবে আমার নেগেটিভ কাজ, নেগেটিভ পাই আর স্কোয়ার, মানে -3.1416 ইন্টু 2 স্কোয়ার। এইটা হলো আমার এই ঘড়ির কাঁটার উল্টা দিকে নেগেটিভ কাজ। সেটা একটু হিসাব করে ফেলবে কত আসে দুই জায়গায়। হ্যাঁ, আচ্ছা, তোমরা বুঝতে পারছো কাজ কখন পজিটিভ নিব, কাজ কখন নেগেটিভ নিব। এবার আমরা একটু অভ্যন্তরীণ শক্তি নিয়ে পড়াশোনা করি, যে অভ্যন্তরীণ শক্তি, অভ্যন্তরীণ বা ইন্টারনাল এনার্জি, এই জিনিসটা আসলে কি বুঝাইতেছে, ইন্টারনাল এনার্জিটা আসলে কি রকম। দেখো খেয়াল করো, ইন্টারনাল এনার্জি, ইন্টারনাল এনার্জি মানে হচ্ছে অন্তস্থ শক্তি বা অভ্যন্তরীণ শক্তি। একটা গ্যাসের মধ্যে কি পরিমাণ শক্তি আছে। তোমরা আদর্শ গ্যাস যখন পড়েছো তখন কিন্তু পড়েছো যে অভ্যন্তরীণ শক্তি E=F/2 nRT। তো অভ্যন্তরীণ শক্তির নির্ভরতা, এটা শুধুমাত্র নির্ভর করে, এটা শুধুমাত্র নির্ভর করে তাপমাত্রার উপর, তাপমাত্রার ওপর, তাপমাত্রার ওপর, তাপমাত্রার ওপর অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে। এর অর্থ কি? এর অর্থ, যদি তুমি কোনো কিছু তাপমাত্রা বাড়াও, তাপমাত্রা বাড়লে কি হয়, তাপমাত্রা জিনিসটা কি, তাপমাত্রা সম্পর্কে আমরা পড়েছি, তাপমাত্রা হচ্ছে একটা অণু গড়ে কতটুকু কাঁপাকাঁপি করছে তার পরিমাণ, তাই তো। তো একটা অণুর যদি কাঁপাকাঁপি বৃদ্ধি পায়, মানে তাপমাত্রা বৃদ্ধি পায়, তাহলে অণুর কাঁপাকাঁপি বাড়তেছে, অণুর শক্তিটা বাড়তেছে। কাজেই তাপমাত্রা বৃদ্ধি পাইলে অন্তস্থ শক্তি বৃদ্ধি পায়। একটা অণুর শক্তি বাড়ছে, তার মানে সম্পূর্ণ গ্যাসের সকলের তাপমাত্রা বাড়তেছে, সকলের শক্তি বাড়তেছে, পুরা গ্যাসের শক্তিটা বৃদ্ধি পাচ্ছে। সো অন্তস্থ শক্তির পরিবর্তন নির্ভর করে তাপমাত্রার উপর। তাপমাত্রা চেঞ্জ হয়নি মানে শক্তির কোনো চেঞ্জ হয়নি, অন্তস্থ শক্তির কোনো চেঞ্জ হয়নি। সো অন্তস্থ শক্তি শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভর করে, আর কোনো কিছুর উপর কিন্তু নির্ভর করে না। আমি যদি আরেকটু ফ্যান্সি ভাষায় বলি, তাহলে অভ্যন্তরীণ শক্তি শুধুমাত্র নির্ভর করে আদি ও শেষ অবস্থানের ওপর। কথাটা বুঝো নাই মনে হয়, আমি দেখাই দিচ্ছি, আমি কি বলতেছি আমি দেখাচ্ছি। ধরো একটা গ্রাফ আছে, আচ্ছা গ্রাফটা এখানে আছে, ধরো এখানে একটা পজিশন, এখানে আরেকটা পজিশন। তো এই পজিশনের একটা চাপের মান আছে, এই পজিশনের একটা আয়তনের মান আছে। তাই বললাম চাপের মান ধরো P1, আয়তনের মান V1, স্থানাঙ্ক বলতে পারো। যে এই পজিশনে একটা চাপের মান আছে, দেখো তো একটা চাপ আছে, একটা আয়তন আছে, চাপ আমি বললাম P1, আয়তন V1। এখানে চাপ হলো P2, আয়তন হলো V2। তাহলে গ্রাফটা কিরকম, এই যে এইরকম, গ্রাফটা এই যে এরকম। এটা একদম স্থানাঙ্ক না, স্থানাঙ্ক হিসেবে চিন্তা করো না। স্থানাঙ্ক হলে কি হইতো, স্থানাঙ্ক হলে এটা হয়তো V1 P1, এটা তো V2 P2। আমি বলতেছি যেখানে ভ্যালুগুলো এরকম, স্থানাঙ্ক না, আসলে ভ্যালুগুলো এরকম। এখন তুমি এমন একটা গ্যাস নিলা যে এই গ্যাসটা চাপ P1 V1, এটাকে তুমি তাপমাত্রা দিয়ে তাপ প্রদান করে এই অবস্থানে নিয়ে গেলা, চাপ তুমি বানায় ফেললা P2 V2। এখন কোনো একটা গ্যাসের চাপ যদি P1 আর আয়তন যদি V1 হয়, চাপ যদি P1 আর আয়তন যদি V1 হয়, আদর্শ গ্যাসের সমীকরণ থেকে আমরা এটা জানি PV সমান nRT। এখানে R হলো ধ্রুবক, এবং আমি যখন একটা গ্যাসের স্যাম্পল নিয়ে এক্সপেরিমেন্ট করতেছি, তখন আমি এটা জানি যে এখানে মোট গ্যাসের পরিমাণটা ধ্রুবক থাকবে, মানে এনটাও ধ্রুবক থাকবে। পি আর ভি ধ্রুবক, সরি পি আর ভি কেন ধ্রুবক হবে, পি আর ভি তো চলক, আর ধ্রুবক, গ্যাসের পরিমাণ, গ্যাসের মোল সংখ্যা, এই এনটাও ধ্রুবক। তাহলে আমি যদি বলি পি আর ভি এর মানটা আমি নির্দিষ্ট করে দিছি, পি অন ভি অনই হবে, পি আর ভি এর মানটা আমি নির্দিষ্ট করে দিছি। তার মানে পি আর ভি এর মান যদি নির্দিষ্ট হয়, টি এর একটা নির্দিষ্ট মান থাকবে। পি আর ভি এর মান যদি নির্দিষ্ট হয়, টি এর একটা নির্দিষ্ট মান থাকবে, T1 থাকবে। P1 আর V1 হলে এটা T1 হবে। এবং P1 V1 এর জন্য T1 ছাড়া অন্য কোনো তাপমাত্রা পসিবল না, বুঝছো? এটা কি ধ্রুবক না? ধ্রুবক তো। ধরো কথার কথা আমি বললাম এটার ভ্যালু হলো 1। এখন ইকুয়েশন স্যাটিসফাই করার জন্য পাশে P1 আর V1 বসাইতে হবে। ধরো কথার কথা
P1 V1 দুইটার ভ্যালু হলো 1, ধরে নিলাম P1 V1 দুইটার ভ্যালুই হলো 1, তাহলে 1 গুণন 1 গুণন 1 ইকুয়ালস টু এই কনস্ট্যান্টের মান আমি ধরে নিচ্ছি 1। তাহলে এইটা স্যাটিসফাই করার জন্য টি এর মান কত হইতে হবে? টি এর মান 1 হইতে হবে। এই পাশে 1 গুণন 1 1 1, আর টি এর ভ্যালু কত হইতে হবে? 1 হইতে হবে। টি এর ভ্যালু কিন্তু 1 হইতে হবে, 1 ছাড়া অন্য কোনো কিছু এটা মিলবে না। এজন্যই বলছি যদি পি আর ভি এর মান নির্দিষ্ট হয়, এটা তো আগে থেকে নির্দিষ্ট, তাহলে টি এর মানটাও নির্দিষ্ট হইতে হবে। সো এই পজিশনে T1 ছাড়া অন্য কোনো তাপমাত্রা পসিবল না, T1 ছাড়া অন্য কোনো তাপমাত্রা পসিবল না। এইখানেও ধরলাম T2 তাপমাত্রা, এবং কোনো অবস্থাতেই T2 ছাড়া অন্য কোনো তাপমাত্রা পসিবল না, যদি না তুমি এই গ্যাসের পরিমাণটা চেঞ্জ করো। আমরা তো নির্দিষ্ট গ্যাস নিয়ে আলোচনা করতেছি, একটা নির্দিষ্ট সিস্টেম নিয়ে আলোচনা করতেছি, গ্যাস তো বের হয়ে যাবে না। সো ধরে নিচ্ছি এই অবস্থানে T1ই থাকবে, এই অবস্থানে T2ই থাকবে তাপমাত্রা, নাহলে পসিবলই না। তো তাপমাত্রা যদি নির্দিষ্ট থাকে, তাহলে অন্তস্থ শক্তি বা অভ্যন্তরীণ শক্তি এটাও নির্দিষ্ট হবে। তাপমাত্রা নির্দিষ্ট হলে এটাও নির্দিষ্ট হবে। তাহলে বলছি যে এখানেও যে অভ্যন্তরীণ শক্তি এটাও নির্দিষ্ট হবে, এখানেও অভ্যন্তরীণ শক্তি U2 এটাও নির্দিষ্ট হবে। সো তুমি যদি এইভাবে পরিবর্তন করো, যে এমনভাবে পরিবর্তন করলা গ্রাফটা এইরকম আসছে, ডোন্ট ওয়ারি, নো ম্যাটার, কোনো সমস্যা নেই। যদি তুমি এমনভাবে তাপ দিতেছো, এমনভাবে সিস্টেমটা করছো যে এটা গ্রাফটা এইরকম পাইছো, তাতেও কোনো সমস্যা নেই। তার গ্রাফটা এরকম পাইছো, তাতেও কোনো সমস্যা নাই। আদি অভ্যন্তরীণ শক্তি এবং শেষ অভ্যন্তরীণ শক্তি, আদি অভ্যন্তরীণ শক্তি এবং শেষ অভ্যন্তরীণ শক্তি কিন্তু সমান, কারণ এই দুইটা অবস্থান সমান। আর আগের এবং শেষ শক্তি যদি সমান হয়, তাহলে পার্থক্যটাও সবসময় সমান। এজন্যই বলা হয় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন যেটা, সেটা শুধুমাত্র আদি ও শেষ অবস্থানের উপর নির্ভর করে। অবস্থানের উপর নির্ভরশীল, শুধুমাত্র আদি ও শেষ অবস্থানের উপর এটা নির্ভর করবে। বুঝছো? আচ্ছা, তাহলে এখন আমরা একটু আসি, আমরা অঙ্কের দিকে যাই। আচ্ছা, অভ্যন্তরীণ শক্তি নিয়ে আরেকটা জিনিস তোমরা যে ইয়াতে পড়ছো, আদর্শ গ্যাস অধ্যায় পড়ছো, যে অভ্যন্তরীণ শক্তির ফর্মুলা কোনটা? F/2 nRT। এখান থেকেও বুঝতে পারো যদি মোল সংখ্যা সমান হয়, এটা তো ধ্রুবক, স্বাধীনতার মাত্রা কোনো একটা গ্যাসের জন্য ধ্রুবক, তাহলে ইউ সবসময় টি এর উপর নির্ভর করে, আর কোনো কিছুর উপর নির্ভর করে না। এখান থেকেও প্রমাণ করা যায়। আচ্ছা, এখন দেখো এবিসি পথে 100 জুল তাপ প্রদানে কৃত কাজ 60 জুল, সরাসরি এসি পথে 93। আচ্ছা, কি হলো এবিসি পথে 100 জুল তাপ প্রদানে কৃত কাজ হলো 60 জুল। আমি 100 জুল তাপ প্রদান করছি, আমি খেয়াল করে দেখলাম আমার কৃত কাজ হয়েছে 60 জুল। সরাসরি এসি পথে 93 জুল শক্তি দিলে কতটুকু কাজ হবে? সরাসরি এসি পথে 93 জুল শক্তি দিলে কতটুকু কাজ হবে? আচ্ছা, প্রথমটা করি আগে, প্রথম পার্টটা সলভ করি। এ বি সি, দেখো তো, এ থেকে বি, তার থেকে সি, এ বি সি পথে কৃত কাজ 60 জুল, মানে এটার আন্ডারে যে গ্রাফ আছে, এই গ্রাফের ক্ষেত্রফল হচ্ছে 60 জুল, মানে কৃত কাজ 60 জুল। আমি দিছিলাম 100 জুল তাপ। আচ্ছা, তা তোমাকে বলছে সরাসরি এসি পথে 93 জুল শক্তি দিলে কতটুকু কাজ হবে। আগে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা লিখে ফেলি। কি ছিল ডেল কিউ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ, এটা তো ছিল।
যদি এটা থাকে তাহলে কতটুকু আমি তাপ দিয়েছি দেখো, 100 জুল তাপ আমি প্রদান করেছি, মানে সিস্টেমে তাপ দিয়েছি, তাহলে এটা কি হবে? পজিটিভ হবে। তাহলে প্লাস 100 জুল ইকুয়ালস টু অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন আমি জানি না, প্লাস কৃত কাজ কত? তাপ প্রদানে কৃত কাজ 60 জুল। আমি তাপ দিছি, কৃত কাজ 60 জুল। কোনো কিছু বলে দেয় নাই, তাহলে আমরা ধরে নিব এটা পজিটিভ। হ্যাঁ, ধরে কেন নেব? তুমি দেখতেই পাচ্ছ, দেখো তো এখান থেকে পজিটিভ আর নেগেটিভ। এ থেকে সি, এ থেকে সি আয়তন কি বেড়েছে নাকি কমেছে? এ থেকে সি, তাহলে আয়তনটা কিন্তু বেড়েছে, আয়তনটা বেড়েছে, তাহলে এটা পজিটিভ কাজ। এটা গ্রাফ দেখেই বোঝা যায় পজিটিভ কাজ। তো এটা কিন্তু পজিটিভ হবে, হবে 60 জুল কৃত কাজ পজিটিভ। তাহলে দেখো তো ডেল ইউ কত আসে, হিসাব করো, আসবে 40 জুল। এখন ডেল ইউ মানে কি? মানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। ধরো এখানে অভ্যন্তরীণ শক্তি ইউ এ, এখানে অভ্যন্তরীণ শক্তি ইউ সি। এ থেকে সিতে গেছে, এ থেকে সিতে গেছে, তাহলে ইউসি মাইনাস ইউ এ হলো আমার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। তাহলে ইউসি মাইনাস ইউ এ এটা হচ্ছে আমার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন 40 জুল। তাহলে এখান থেকে কি বলতে পারো? ইউসি মাইনাস ইউ এ হলো 40 জুল। যে কোনো ক্ষেত্রে, যে কোনো পথে ইউসি মাইনাস ইয়ে 40 জুল হবে। এখন যদি তুমি সরাসরি সরাসরি এসি পথে যাও, সরাসরি এসি পথে যাচ্ছ, সরাসরি এ থেকে যে তুমি সিতে যাচ্ছ, তুমি এ থেকেই তো সিতে যাচ্ছ, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন তো ওই একই জিনিস, এ থেকে সিতে, তাহলে ইউসি মাইনাস ইউএ। বর্তমানে সিতে আসো ইউসি, আগে ছিল এতে ইউএ, ইউসি মাইনাস আগেরটা ইউএ। তাহলে আগেও অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন যা হয়েছে এখনো তাই হবে, মানে পথ হয়তো বা আলাদা কিন্তু অভ্যন্তরীণ পরিবর্তনটা কিন্তু সেম, কারণ তোমরা একই পয়েন্ট থেকে শুরু করে একই পয়েন্টে শেষ করছো। আচ্ছা, তাহলে যদি সরাসরি এসি পথে যাই, এটা কোন পথে ছিল? এটা ছিল এবিসি পথে, এটা ছিল এবিসি পথে। যদি সরাসরি আমি এসি পথে যাই, সরাসরি যদি আমি এসি পথে যাই, তাহলে কি হবে? তাহলে আমি ইকুয়েশনটা লিখি, ডেল কিউ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লু। এই ডেল ইউ মানে কি? এ থেকে সি, এ থেকে সি একই জিনিস না? এ বি সিতে যাওয়া যা কথা, এ থেকে সিতে যাওয়া তো একই কথা। আদি আর শেষ অবস্থান তো সেম। আগের আর বর্তমান আর আগের, উল্টা বললাম, বর্তমান আর আগের এই দুই জায়গার অভ্যন্তরীণ শক্তি তো সেম, তাহলে পরিবর্তনটাও সেম হবে। তাহলে কতটুকু তাপ দিয়েছি? 93 জুল শক্তি দিয়েছি, সিস্টেমে দিয়েছি পজিটিভ। 93 জুল ইকুয়ালস টু অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন আগেরটার মতোই 40 প্লাস কৃত কাজ কতটুকু আমি জানি না, কৃত কাজ, কৃত কাজটা আমি বের করব। তাহলে ডেল ডাব্লু ইকুয়ালস টু হবে আমাদের 53 জুল। হিসাব করো, 40 পরে আসবে মাইনাস 53 জুল, মাইনাস হয়ে 53 জুল। ওকে, ওকে। আচ্ছা, এবার খেয়াল করো, সিডিএ পথে কৃত কাজ পাওয়া গেল 135 জুল। সিডিএ পথে কৃত কাজ পাওয়া গেছে 135 জুল। কত পরিমাণ তাপ অপসারণ করা হয়েছে? এটা কমা হবে। সিডিএ পথে কৃত কাজ পাওয়া গেছে 135 জুল। সিডিএ মানে সি থেকে ডি তে আসে, তারপর আবার এতে আসছে, সিডিএ। তাহলে এখন আগের অভ্যন্তরীণ শক্তি হলো সি, বর্তমানে হলো এ, উল্টে গেছে। আগে এ থেকে সিতে গেছিলাম, অভ্যন্তরীণ শক্তি বেড়ে গেছিল। এখন আমি সি থেকে এতে চলে আসছি, অভ্যন্তরীণ শক্তি উল্টা হয়ে গেছে, তাই না? উল্টা হয়ে গেছে না এখন? তাহলে দেখো তো, এবার আমি একটু এটার জন্য ইকুয়েশনটা লিখি। কোন পথে? সি ডি এ পথে ডেল কিউ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লু। কৃত কাজ পাওয়া গেছে 135 জুল, কিন্তু সি থেকে ডি ঘুরে এতে, সি থেকে এতে আসছো, সি এর আয়তন আর এর আয়তন দেখো, সি থেকে এতে চলে আসছো, আয়তন কিন্তু তুমি কমায় দিছো। সি থেকে এতে আসলে আয়তনটা কমে গেছে। আয়তন কমে যাওয়া মানে কি? মানে সংকুচিত হয়েছে, কেউ চাপ দিয়ে সংকুচিত করছে। অর্থাৎ এখানে কৃত কাজ, এখানে কৃত কাজ নেগেটিভ, এখানে কৃত কাজ এটা হবে নেগেটিভ, এটা নেগেটিভ। সো মাইনাস, নাকি কৃত কাজ না? আচ্ছা, এটা হবে মাইনাস 135 জুল, এটা কিন্তু নেগেটিভ হবে। আচ্ছা,
অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন আপাতত ডিউ লিখে রাখি। আচ্ছা, এবং আমাদের এখানে ডিকিউ, ডিকিউটা আমি জানি না, ডিকিউটা বের করতে হবে যে কতটুকু তাপ অপসারণ করা হয়েছে। এখন ডিইউ মানে কি দেখো তো, সি থেকে এতে আসছে, সি থেকে এই যে ডি হয়ে ঘুরে এতে আসছে। আগের অভ্যন্তরীণ শক্তি ছিল ইউসি, এখন ইউএ, তাহলে বর্তমান মাইনাস আদি, ইউএ বর্তমানে আছে, আগে ছিল ইউসি তে ঘুরে চলে আসছে, ইউসি মাইনাস 135 জুল। হুম হুম এখানে আমাদের ডেল কিউ, ডেল কিউ কিছু মনে পড়ে দেখো তো, এখানে ইউসি মাইনাস ইউএ ছিল 40, ইউসি মাইনাস ইউএ হলো 40, তাহলে উল্টাটা কত হবে, ইউএ মাইনাস ইউসি কত হবে? এখানে মাইনাস কমন নেই, বুঝতে সুবিধা হবে। ইউসি মাইনাস ইউএ মাইনাস 135 জুল, আর লিখলাম না 135। তাহলে দেখো এটার ভ্যালু কত, ইউসি মাইনাস ইউএ এই যে 40, তাহলে মাইনাস সামনে তারপরে 40 মাইনাস 135 ডেল কিউ, তাহলে ডেল কিউ এর ভ্যালু কত আসতেছে, ডেল কিউ এর ভ্যালু মাইনাস 175 জুল। এখন এটা নেগেটিভ আসলো, তার মানে কি, কিউ নেগেটিভ কেন আসলো? কিউ নেগেটিভ আসার অর্থ হচ্ছে এইটা অপসারিত শক্তি, এটা অপসারিত শক্তি। এই যে মাইনাস, মাইনাস মানে বোঝাচ্ছে অপসারিত শক্তি। তোমাকে জিজ্ঞেস করেছে কতটুকু তাপ অপসারণ করা হয়েছে, মাইনাস মানে বোঝাচ্ছে অপসারিত শক্তি হয়েছে 175 জুল। মাইনাস কি বোঝাচ্ছে, আমি 175 জুল শক্তি অপসারণ করেছি বা বের করে নিয়েছি, বের করে দিয়েছে। সো তখন তুমি লিখবা অপসারিত শক্তি, যখন তুমি নিজে মুখের ভাষায় লিখবা অপসারিত শক্তি, অপসারিত শক্তি, তখন আর নেগেটিভ দেওয়ার দরকার নেই, তখন আর নেগেটিভ দেওয়ার প্রয়োজন নাই, তুমি সরাসরি লিখে দাও 175 জুল, কারণ এই মাইনাস মানে তো অপসারণই বুঝাচ্ছিল, এই জন্যে। বুঝেছি, মাইনাস মানে তো অপসারণটাই বুঝাচ্ছিল, মাইনাস তো আমাদের অপসারণই বুঝাচ্ছিল। আচ্ছা, তাহলে কাজের ক্ষেত্রে পজিটিভ, নেগেটিভ, তারপরে সাইকেল, গ্রাফ, এগুলা আমরা মোটামুটি বুঝতে পেরেছি। ওকে, এবার আমরা একটু কাজের কিছু ফর্মুলা দেখব এবং এটার উপর কয়েকটা ম্যাথ করব, তাহলে আমাদের আজকে 4 নাম্বার ক্লাসটা শেষ। হ্যাঁ, মাঝখানে তোমার একটা ক্লাস মিস গেছে না, গতদিন আমার একটা ক্লাস নেওয়ার কথা ছিল 4 নাম্বার ক্লাস, ওটা মিস চলে গেছে, ওটা আমি ঘুমাইছি, ঘুমতে করে দেখি শেষ। তো এই জন্যে ওই ক্লাসটা আজকে হইল। আর এরপরে আর যে আমাদের হাতে 3টা ক্লাস আছে, 3টা ক্লাস তাই না, রুটিন অনুসারে 3টা ক্লাস আছে, 3টা ক্লাস আমরা কভার করে ফেলবো, কোনো প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নেই। পানিটা খাইলাম। তাহলে আসো দেখো, সমচাপ প্রক্রিয়ায় কৃত কাজ, সমচাপ প্রক্রিয়ায় আমরা কি পরিমাণ কাজ করতে পারি অলরেডি আমরা দেখছি, অলরেডি দেখছি না। সমচাপ প্রক্রিয়ায়, সমচাপ মানে কি, যেখানে পি কনস্ট্যান্ট, পি কনস্ট্যান্ট, পি কনস্ট্যান্ট হলে কি হয়, পি কনস্ট্যান্ট হলে আমাদের সবার পরিচিত সেই কাজটা ঘটে। পি কনস্ট্যান্ট হলে আমরা লিখতে পারি এই যে ডি ডাব্লিউ ইকুয়ালস টু পি ডিভি। এখান থেকে ইন্টিগ্রেশন করে চলে আসে ডাব্লিউ ইকুয়ালস টু পি এবং আয়তনের পরিবর্তন, কাজের পরিবর্তন মানে কাজ ইকুয়ালস টু চাপ যেটা স্থির ইকুয়াল ইনটু আয়তনের পরিবর্তন। এইটা কখন হয়, যখন আমাদের সমচাপ প্রক্রিয়া হয়। এখন সমচাপ প্রক্রিয়াটা দেখতে কি রকম, যদি আমি একটা গ্রাফ আঁকাই, ধরো এটা হলো আমাদের একটা অক্ষ, যেটা এটা হলো আমাদের এক্স অক্ষ ধরো, এবং এটা ধরো আমাদের ওয়াই অক্ষ। তাহলে একটাতে আছে আমাদের পি, একটাতে আছে আমাদের ভি, তাহলে এটা দেখতে কি রকম হবে, এটা দেখতে হবে এই রকম, এই যে যদি আমি একটা লাইন আঁকাই, এটা দেখতে হবে এই রকম, এই যে সোজা উপরের দিকে, এই যে এইরকম হবে। বুঝতে পারছো এটা মানে কি, নাকি আমি ভুল বললাম? হ্যাঁ আমি ভুল বলছি, আমি ভুল বলেছি, ভুল বলেছি, আমি এক্সট্রিমলি সরি। এটা হবে এই যে এইরকম, এটা মানে কি, এটা মানে হচ্ছে এই যে চাপ, এই যে চাপ, এই চাপের মান চেঞ্জ হচ্ছে না। দেখো
তুমি যদি ভি এর ভ্যালু একটা ভ্যালু নাও, এখানেও চাপের তুমি যেই মানটা পাবা, ভি এর যদি আরেকটা ভ্যালু নাও, এখানেও চাপের আরেকটা ভ্যালু পাবা, যদি আরেকটা ভ্যালু নাও এখানেও আরেকটা ভ্যালু পাবা। সবগুলো চাপের মান কিন্তু সেম, সবগুলো চাপের মান সেম। সো একটা পি আর ভি বনাম গ্রাফে যদি সমচাপ প্রক্রিয়া হয় তাহলে গ্রাফটা স্ট্রেইট লাইন হয় একটা এরকম। এবং এই গ্রাফের কৃতকাজ বের করা অনেক সহজ। এই গ্রাফে যদি তোমাকে কৃতকাজ বের করতে বলি তাহলে তুমি তো খুশিতে কাঁদবা, খুশিতে কাঁদবা। দেখো এখান থেকে এইখানে কৃতকাজ বের করতে বললাম, কেমনে করব? অনেক সহজ। এটা একটা হবে তখন চতুর্ভুজের ক্ষেত্রফল, এটা হয়ে যাবে একটা চতুর্ভুজের ক্ষেত্রফল, বের করাটা অনেক সহজ হবে। তাহলে এটা কত? ধরো এটা V1 আর এটা হলো আমাদের ডেল ভি, এটা আমাদের V2, এটা হলো আমাদের ধরো চাপ পি। তাহলে কৃতকাজ ডাব্লু সমান সমান কত? পি গুণন V2 মাইনাস V1 বলতে পারো, V2 মাইনাস V1 যদি V1 থেকে V2 তে যায়। আর সহজে বলতে গেলে ডেল ভি। আচ্ছা, তাহলে এটা বুঝতে পারছি, এটার প্রয়োজন নেই। এখন সমচাপের ক্ষেত্রে কয়েকটা জিনিস তোমাদের মাথায় রাখা একটু দরকার। যেমন তুমি যখন আদর্শ গ্যাস পড়েছিলা তোমরা দেখেছিলা পিভি সমান এনআরটি। তোমরা কি দেখেছিলা? তোমরা দেখেছিলা পিভি সমান এন আর টি। এন আর তো সাধারণত ধ্রুবক থাকে যে কোনো একটা সিস্টেমের মধ্যে। তাহলে পি জিনিসটাও এখন ধ্রুবক, যেহেতু সমচাপ। তুমি সবগুলো ধ্রুবককে এক জায়গায় নিয়ে আসো, ভি ইকুয়ালস টু এন আর বাই পি, এবং এখানে আমি বলছি টি। এই পুরা জিনিসটাই এখন ধ্রুবক, সবগুলো এখানে দেখো ধ্রুবক। এদেরকে আমি একসাথে বলতে পারি ভি ইকুয়ালস টু কে টি, ভি ইকুয়ালস টু কে টি। আমি টিকে এই পাশে নিয়ে আসি, তুমি বলবা ভি বাই টি ইকুয়ালস টু কে, মানে চাপ এবং তাপমাত্রার অনুপাত সবসময় সমান থাকে। এটা প্রত্যেকটা অবস্থানে সমান থাকবে, সবগুলো অবস্থানে V1 বাই T1 সবগুলো অবস্থানে এটার মান সমান থাকবে। V2 বাই T2, V3 বাই T3 সবার ক্ষেত্রে এটা একটা ধ্রুবক থাকবে, এগুলো পরস্পর সমান হবে। ঠিক আছে, এগুলো একটু মাথায় রাখা দরকার। মাথায় রাখলে তোমাদের একটু হেল্প হইতে পারে, একটু হেল্প হইতে পারে। আচ্ছা, এখানে বেশি সময় নষ্ট করবো না, চলো। তাহলে এটার জন্য আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কেমন হবে? ডেল কিউ ইকুয়ালস টু অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ইউ প্লাস কৃতকাজ ডেল ডাব্লু। ডাব্লু নাকি সরাসরি লিখবা পি ডেল ভি। হ্যাঁ, আচ্ছা। এখন অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, এই যে এটার পরিবর্তন, এটা তো অনেকভাবে করা যায়। তুমি এটা ভাবে বলতে পারো এফ, মানে তুমি এটা বলতে পারো ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল প্লাস পি ডিভি। বা তুমি বলতে পারো ইউ ফাইনাল মানে কি? বর্তমানে অভ্যন্তরীণ শক্তি, অভ্যন্তরীণ শক্তির ফর্মুলা আছে কিন্তু, এফ বাই টু এনআরটি বলতে পারো, অথবা এফ বাই টু পি ভি ফাইনাল মাইনাস এফ বাই টু পি ভি ইনিশিয়াল। চাপ তো চেঞ্জ হচ্ছে না, চাপ তো পি থাকবে, প্লাস পি ডেল ভি। যদি তুমি একটু পি কমন নাও, যদি একটু পি কমন নাও তো তুমি পাবা এফ বাই টু পি, পি কমন নিলে কি থাকবে? ভিএফ মাইনাস ভিআই মানে ডেল ভি প্লাস পি ডেল ভি, পি ডেল ভি। বুঝছো? তাহলে এটা এখান থেকে কত আসবে? এখানে দেখো তো, পি ভি যদি কমন নাও তাহলে পি ডেল ভি এখানে এফ বাই টু প্লাস ওয়ান, পি ডেল ভি এখানে এফ বাই টু প্লাস ওয়ান। সো এই ফর্মুলা তোমরা জেনে রাখতে পারো, হয়তো বা কাজে আসতে পারে কখনো কখনো। যদি বাই চান্স কাজে আসে তো একটু মাথায় রাখতে পারো। তবে আসলে খুব বেশি ম্যাথ আসে না এখান থেকে, মেজরিটি ম্যাথ তোমার এই যে এখানেই সীমাবদ্ধ থাকবে। আচ্ছা, ওকে। আর এই টাইপের এই মানে স্বাধীনতার মাত্রা দিয়ে অঙ্ক করাটা একটু ডিসকারেজ করা হয় যদি না অন্য কোনো ওয়ে থাকে। যদি অন্য কোনো ওয়ে থাকে সেই ওয়েতে সলভ করবা, স্বাধীনতার মাত্রায় আসার প্রয়োজন নাই। কারণ স্বাধীনতার মাত্রা যেহেতু অন্য একটা চ্যাপ্টারের অঙ্ক, অনেক সময় টিচাররা এমনভাবে ভ্যালুগুলা দেয় যে এই ভ্যালুগুলা আসলে স্বাধীনতার মাত্রা দিয়ে মিলে না, মানে মনের ইচ্ছা মতো ভ্যালু দেয় যেন এই এইটা দিয়ে করা যায়। এই জন্য যদি তুমি দেখো যে কোনো ওয়ে নাই আর করার, তখন তুমি যদি স্বাধীনতার মাত্রা বের করা যায়, যদি গ্যাস বলে দেয় তাহলে স্বাধীনতা মাত্রা দিয়ে করতে পারো। কিন্তু ম্যাক্সিমাম সময় স্বাধীনতা মাত্রা দিয়ে এই চ্যাপ্টার অঙ্ক ফিক্স করে না। সো এটা আসলে কোনো জায়গায় অ্যাডমিশন ছাড়া কোনো জায়গায় করার প্রয়োজন নাই।
সব জায়গায় এটা দিয়েই ম্যাক্সিমাম জায়গায় করে ফেলা যাবে, যেখানে এটা দিয়ে করা যাবে সেখানে আমরা এটা দিয়েই করব। দেখো তো, সমচাপ আয়তন প্রক্রিয়ায় কৃত কাজ, সমচাপ নাকি কি বলছে এটা, সম আয়তন হবে এটা, সম আয়তন প্রক্রিয়ায় কৃত কাজ। সম আয়তন মানে কি, মানে আয়তনের কোনো পরিবর্তন হচ্ছে না। এখন আয়তনের পরিবর্তন হচ্ছে না এর অর্থ এমন একটা বক্স নিয়েছি, এমন একটা জায়গা নিয়েছি যেটার কোনো পিস্টন নাই, কোনো আয়তনটা চেঞ্জ হচ্ছে না, বা আমি পিস্টনটা ফিক্স করে দিছি, আয়তন কোনো আর চেঞ্জ হবে না, আয়তনটা স্থির থাকবে। এটাকে আমরা বলি সম আয়তন প্রক্রিয়া। এখন কাজ হওয়ার জন্য কি হতো, সরণ দরকার ছিল। ভাইয়া কাজ আমি করব, কাজ কিভাবে করব, বল প্রয়োগ করে সরণ করতে হবে। গ্যাস বলতেছে ভাই আমি কাজ করতে চাই, আমি বলবো তুই বল প্রয়োগ কর, বল প্রয়োগ করে সরণ ঘটা। সে বল প্রয়োগ করবে, সরণ ঘটবে না, কারণ আয়তনটাই ফিক্স, কিছু চেঞ্জ করা যায় না। তাহলে কি কাজ হবে? কাজ তো হবে না। কাজ ঘটানোর জন্য সরণ দরকার, সরণ নাই তার মানে কাজ নাই। তাহলে এখানে আমার কৃতকাজ সরাসরি কৃতকাজ, এটা এমন কেন হচ্ছে, ও আচ্ছা আচ্ছা, আমি তো বক্স নিয়ে রেখেছি। কৃতকাজ, কৃতকাজ সরাসরি, কথা ছাড়াই শূন্য। কৃতকাজ দেখা মাত্র শূন্য, কৃতকাজ দেখা মাত্র শূন্য। এটার আয়তন কনস্ট্যান্ট, তাই কোনো কাজ নাই। অনেকে কি করে, অনেকে বলে যে আমরা তো জানি ডেল ডাব্লু ইকুয়ালস টু পি ডেল ভি, যেহেতু এখানে ভি কনস্ট্যান্ট তাহলে এটার ভ্যালু জিরো, তাহলে জিরো হলে ডেল ডাব্লু ইকুয়ালস টু পি গুণন জিরো। তাহলে ডেল ডাব্লু ইকুয়ালস টু জিরো। কিন্তু এইটা তো আসলে ভাই করা যায় না, এটা তো করা যায় না। কেন করা যায় না? কারণ এইটা তো সমচাপ প্রক্রিয়া না, সমচাপ প্রক্রিয়া না হলে তো এই ফর্মুলা আসেই না, বুঝতে পারছো? সমচাপ প্রক্রিয়া না হলে তো এই ফর্মুলা আসেই না। সো এটা এইভাবে করা যাবে না। এটা কোনভাবে বুঝতে হবে, যে এখানে তো কোনো আয়তনের পরিবর্তনই হচ্ছে না। আয়তনের পরিবর্তন যদি যেহেতু হচ্ছে না, কাজেই এখানে কোনো কাজ হবে না, সরণ হবে না, কাজ হবে না। তুমি চাইলে এটাকে এভাবে বলতে পারো, তুমি চাইলে এটাকে এভাবে প্রমাণ করতে পারো যে যে ডি ডাব্লিউ ইকুয়ালস টু পি ডিভি, মানে ডিফারেন্সিয়াল বা ক্ষুদ্র পরিবর্তনের আকারে লিখতে পারো। ক্ষুদ্র, এটা তো সবার জন্য লেখা যায় যে কৃতকাজ ইকুয়ালস টু পি ক্ষুদ্র আয়তনের পরিবর্তন। এখানে কোনো পরিবর্তনই নাই, তাহলে এই যে এটার ভ্যালু জিরো, কাজেই ডি ডাব্লিউ ইকুয়ালস টু জিরো। যদি ডি ডাব্লিউ জিরো হয়, যদি ডি ডাব্লিউ জিরো হয়, তাহলে আমি বলতে পারি আমার কোনো কাজই হবে না, আসলে আমার আসলে কোনো কাজই হবে না, আমার এখানে কোনো কাজই হবে না। ভাই এটা আসলে বেস্ট উপায় হলো জিনিসটা এভাবে লেখা, যদি বোঝার জন্য লেখো এই যে এটা। হ্যাঁ, এখন তুমি জিরোকে যতবারই যোগ করো, ইন্ডিকেশন মানে তো যোগ করা, জিরোকে তুমি যতবারই যোগ করো জিরোই আসবে। তাহলে এটা তোমার ডাব্লু আসবে জিরো। এটা হচ্ছে কারেক্ট ওয়ে প্রমাণ করার, বুঝতে পারছো? এটা ভুল ওয়ে, এটা হলো কারেক্ট ওয়ে। এটা হলো ভুল, এটা হলো কারেক্ট, দুটাই জেনে রাখো, দুটাই মাথার মধ্যে রাখলে ভালো হয়। আচ্ছা, অন্তত এটা তো আমরা বুঝতে পারছি যেখানে কৃতকাজ শূন্যটা আসবে, কৃতকাজ আসবে শূন্য। এখন এটা গ্রাফটা কিরকম হয়, এটার গ্রাফ যদি আমি আঁকাই, যে এটা হলো এক্স অক্ষ, সাবাস, এটা হলো ওয়াই অক্ষ, সাবাস, তাহলে গ্রাফটা হবে এই রকম। প্রথমে যে গ্রাফটা আমি আঁকাইছিলাম, এটা হলো পি, এটা হলো ভি, আয়তন সমান, তাহলে এই যে সোজা একটা জিনিস, আয়তন সমান প্রত্যেকটা জায়গায়। দেখো আয়তন এই পয়েন্ট ছাড়া, এই পয়েন্ট ছাড়া আর কোনো পয়েন্টই নেই, এটাই হবে সব জায়গায়, এটাই হবে, আয়তন চেঞ্জই হবে না, আয়তন চেঞ্জই হবে না, এটাই হবে সবসময়, বাঁকাতারাও না, এটাই হবে, সোজা হবে। তাহলে এটার এই লাইনের আন্ডারে ক্ষেত্রফল কতটুকু? যদি একটা এরকম লাইন হইতো আমি ক্ষেত্রফল বের করতে পারতাম, কিন্তু এই একটা খাড়া লাইনে কি ক্ষেত্রফল বের করা যায়? এই যে একটা কলমে খাড়া দাঁড়া রয়েছে, এর তলার ক্ষেত্রফল বের করতে পারো, কারণ এটা মোটা। যদি একটা সরু সুতা থাকে, সরু একটা সুতা ঝুলে আছে, এই সুতার নিচের ক্ষেত্রফল কি বের করা যায়? খুবই নগণ্য না? খুবই নগণ্য, এটা জিরো। এই জন্য তুমি বলতে পারো কৃতকাজ শূন্য, কারণ কোনো ক্ষেত্রফলই নাই এখানে। দেয়ার ইজ নো ক্ষেত্রফল, দেয়ার ইজ নো ক্ষেত্রফল। আচ্ছা, তাহলে সম আয়তন প্রক্রিয়ায় ডি কিউ ইকুয়ালস টু ডি ইউ প্লাস ডি ডাব্লু। এখন কথা হচ্ছে এই পার্টটা তো জিরো,
কথা হচ্ছে আমাদের এই যে এই পার্টটা, এটা তো জিরো, এটা তো জিরো। যদি জিরো হয় তাহলে আমি বলতে পারি ডি কিউ ইকুয়ালস টু ডি ইউ। তাহলে আমি যেই পরিমাণ শক্তি দিব, যেই পরিমাণ তাপ শক্তি দিব, সেই সম্পূর্ণ তাপ শক্তি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনে সাহায্য করবে। আমি তাপ দিলাম, আমি এটার মধ্যে তাপ দিলাম, ল বাপ তাপ ল, ল বেটা তাপ ল, তাপ নিল। এখন তাপ নিয়ে সে কি করবে? কাজ করার তো কোনো ওয়ে নাই। সে খরচ করতে পারে দুই ভাবে, এক সে কাজ করতে পারে, অথবা সে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন করতে পারে। সে কাজ তো আর করতে পারতেছে না, তাহলে কি করবে? সে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন করবে। তাহলে সমগ্র তাপমাত্রা তখন কোথায় ব্যয় হবে? তখন অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনে ব্যয় হবে। এটা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনে ব্যয় হবে। বুঝেছি ভাইয়া? আচ্ছা, তাহলে তোমাকে যদি বলে কোন প্রক্রিয়ায় কৃত কাজ পাওয়া যায় না? সমায়তন প্রক্রিয়া। কোন প্রক্রিয়ায় সরবরাহকৃত শক্তি সম্পূর্ণটাই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনে রূপান্তর হয়? সমায়তন প্রক্রিয়া। বুঝেছো? আচ্ছা, আই গেস তোমরা বুঝতে পারছো, আই গেস বুঝতে পারছো। এটার উপর একটা অঙ্ক করি। দুটো অঙ্ক আছে, অঙ্কগুলা করি। দেখো তো, এবিসি পাত্রে, এটা হয় পাত্রে, এবিসি পাত্রে, এবিসি পাত্রে কৃত কাজ 50 জুল এবং প্রদান করা তাপশক্তি 90 জুল। এই যে দেখো এবিসি, আচ্ছা এবিসি পাত্রে রে, এবিসি পথে হবে, এবিসি পথে, যেতে যেতে পথে পূর্ণিমা রাতে, যে এবিসি পথে, এবিসি পথে, এ বি সি। এবিসি মানে কি? মানে এ থেকে বি, বি থেকে সি, এ থেকে বি, বি থেকে সি, এটা বুঝতে হবে। এবিসি মানে কি? মানে এ থেকে বি, তারপর বি থেকে সি, এ বি সি। যদি বলতো সি বি এ, তাহলে সি থেকে বি, বি থেকে এ। যদি বলতো এ সি বি, তাহলে এ থেকে সি, সি থেকে বি। এটা বুঝতে হবে। এ প্রথমে এ, এ থেকে বি, বি থেকে সি। ঠিক আছে? আচ্ছা, ভেরি গুড। এই পথে কৃত কাজ 50 জুল, প্রদান করা তাপশক্তি 90 জুল। প্রদান করা তাপশক্তি তাহলে পজিটিভ নাকি নেগেটিভ? প্রদান করা তাপশক্তি তাহলে অবশ্যই পজিটিভ, প্রদান করছি আমি, দিয়ে দিছি, নে বেটালে। আচ্ছা, কৃত কাজ 50 জুল। দেখো তো কৃত কাজ পজিটিভ নাকি নেগেটিভ? এ বি সি, এ থেকে সিতে গেছে, আয়তনটা বাড়ছে, আয়তন বাড়ছে মানে কি? প্রসারণ হয়েছে, অবশ্যই পজিটিভ। তাহলে কৃত কাজ এটা পজিটিভ 50 জুল। আচ্ছা, কি বলছে? হইলো। আচ্ছা, তাহলে প্রথম ক্ষেত্রে এবিসি পথে আমরা কি কি পাচ্ছি? এবিসি পথে ডি কিউ ইকুয়ালস টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ হওয়া উচিত। আমি পাচ্ছি এখানে 90 জুল তাপ দিয়ে 50 জুল কাজ হয়েছে, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন আমি জানি না। আচ্ছা, তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত? 40 জুল। সিডি ও ডি এ পথে কৃত কাজ কত? সি থেকে ডি ও ডি থেকে এ পথে কৃত কাজ কত? ধরি সিডিএ পথে 290 জুল তাপ বর্জন করা হয়। দেখো, এটা মানে কি? এটা মানে হচ্ছে এ বি সি, এ থেকে বি হয়ে সিতে গেছে, এখানে একটা শক্তি ছিল ইউ এ, এখানে একটা শক্তি আছে ইউ সি। তাহলে এ থেকে সিতে গেছে, তাহলে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন কোনটা? বর্তমানে কোথায় আছে? এ থেকে সিতে চলে গেছে, বর্তমানে সিতে। তাহলে ইউ সি মাইনাস আগে ছিল ইউ এ তে, ইউ এ ইকুয়ালস টু 40 জুল। আচ্ছা, এইটা মাথায় রাখি, এইটা মাথায় রাখি খালি। ঠিক আছে, ইউসি মাইনাস ইউ এটা আমাদের 40 জুল। আচ্ছা, এবার আমরা পরের পার্টটাতে আসি। তাহলে এইটা আমরা জানি, এটা আমাদের আসবে 40 জুল। তাহলে পরের পার্টটায় আসি। পরের পার্টে কি বলছে? তোমার কি বের করতে হবে? সি ডি এ মানে কি? প্রথমে সি, তারপরে ডি, তারপরে এ। সি থেকে ডি, ডি থেকে এ, সি ডি এ, সি থেকে ডি, ডি থেকে এ, সি ডি এ পথে 290 জুল তাপ বর্জন করে। তোমাকে প্রশ্ন করছে সিডি মানে যে উপরেরটা সিডি এবং ডিএ, এই দুই জায়গায় কাজ কতটুকু করা হয়েছে। এখন তুমি কি ক্ষেত্রফল দিয়ে করবা? কেমনে করবা? কোনো স্থানাঙ্ক তো দেওয়া নাই, ক্ষেত্রফল তো দেওয়া নাই, তাহলে কেমনে করবা? ক্ষেত্রফল তো দেওয়া নাই, তাহলে কেমনে করবা? তুমি সূত্র দিয়ে করবা। আচ্ছা, তাহলে পরেরটার জন্য সিডিএ পথে আমরা কি জানি? সিডিএ পথে এটা তো শিওর, এটা তো শিওর যে ডিএ এই পথ খাড়া লম্ব,
এটা মানে কি? এটা মানে এটা সম আয়তন, খাড়ালম্ব, সম আয়তন, খাড়ালম্ব। পুরা জায়গায় দেখো পি এর মান সম আয়তন, পুরা জায়গায় দেখো পি এর মান চেঞ্জ হচ্ছে, ভি এর মান চেঞ্জ হচ্ছে না, খাড়ালম্ব। এখানে কোনো কাজ নাই, যা কাজ হয়েছে সব কাজ এই যে এই লাইনে হয়েছে, সমচাপে হয়েছে। এটা তো সমচাপ না, সমচাপ, সমচাপে হয়েছে। তাহলে পরেরটার জন্য সিডিএ পথের জন্য আমরা কি জানতাম? কি জানি আমরা? আমরা কি জানি? আমরা জানি ডেল কিউ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লু। দেখো তো সিডিএ পথে 290 জুল তাপ বর্জন করে, মেশিনটা তাপ বর্জন করে। বর্জন করা মানে কি? বর্জন মানে হলো নেগেটিভ, মানে এটা হলো নেগেটিভ 290 জুল। অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন কত? সি থেকে এতে আসছে, সি থেকে এতে আসছে, এর অর্থ কি? সি থেকে এতে আসার অর্থ কি? আগে ছিল সিতে, বর্তমানে এতে। বর্তমানে কোথায়? এতে। আগে ছিল কোথায়? সিতে। তাহলে বর্তমান মাইনাস আদি, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, প্লাস প্লাস কৃত কাজ। আমি জানি না, কৃত কাজটা বের করব। একটা মাইনাস কমন নাও তো, মাইনাস কমন নাও। মাইনাস কমন নিলে কি হবে? উল্টে যাবে, ইউসি মাইনাস ইউএ হয়ে গেল। তাহলে এটা মাইনাস হয়ে গেল, এটা প্লাস হয়ে গেল। এই যে ইউসি প্লাস ইউএ মাইনাস প্লাস ডি ডাব্লু। এটার ভ্যালু কত? এই পার্টটার ভ্যালু কত? দেখো তো, পরিচিত লাগে না এটা? হয়ে গেল। এই যে এটা পরিচিত লাগে না? এই যে এই যে এই যে খিচিং, একই জিনিস তো, ইউসি মাইনাস ইউএ। এই যে ইউসি মাইনাস ইউএ। তাহলে এটা কত হবে? এটার ভ্যালু হবে 40 40। তাহলে মাইনাস 290 ইকুয়ালস টু মাইনাস 40 প্লাস ডেল ডাব্লু। তাহলে ডেল ডাব্লু কত আসবে ভাইয়া? এটা কত আসবে হিসাব করো। মাইনাস 250 জুল। এখন এই ডেল ডাব্লু মোট কৃত কাজ, সি থেকে ডিতে আসার সময় একটা কাজ হয়েছে, ডি থেকে এতে আসার সময় একটা কাজ হয়েছে। তাহলে এই টোটাল কাজ কত জায়গায় হয়েছে? সি থেকে ডিতে আসার সময় একটা কাজ হয়েছে, প্লাস আবার কখন কাজ হয়েছে? ডি থেকে এতে আসার সময় কাজ হয়েছে। কাজ তো স্কেলার রাশি, তো যোগ তো করতেই পারি। এখান থেকে এখানে আসার সময় একটা কাজ খরচ হয়েছে, এখান থেকে এখানে আসার সময় একটা কাজ খরচ হয়েছে। আচ্ছা, এখন আমি জানি ডি থেকে এ সম আয়তন, আয়তন চেঞ্জ হচ্ছে না, তলায় কোনো ক্ষেত্রফলই নাই, বাবর তলায় কোনো ক্ষেত্রফলই নাই, এটা হবে 0। এই ভ্যালুটা হবে 0। তার মানে ডাব্লিউ সি থেকে ডি প্লাস 0 আমি লিখলাম না, টোটালটাই হলো আমাদের 250। এইটা হলো আমাদের 250। আর এই যে ডাব্লিউ ডি থেকে সি যেটা, সরি ডি থেকে এ, ডি থেকে এ যেটা, এটা আমাদের 0 জুল, আর এটা আমাদের মাইনাস 250 জুল। সো এই ছিল আমাদের দুইটা পথে কৃত কাজ বের করা। এই ছিল দুই পথের কৃত কাজ। বুঝছো? বুঝছো? বুঝছো নি বাবারা? বুঝছো নি? আশা করি বুঝছো, আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, তো দেখো তো আরেকটা অঙ্ক করি। চিত্রে চিত্রে কয়েকটি তাপগতীয় পদ্ধতি দেখানো হয়েছে। আচ্ছা, পি এ দেওয়া আছে 3 × 10⁴ প্যাসকেল। পি এ কোনটা? এটা হলো পি, এই যে এটা হলো এ, তাহলে এটা হলো পি এ, এটা পি এ। পি এ কত দেওয়া আছে? 3 × 10⁴। এটা কত দেওয়া আছে? 3 × 10⁴ প্যাসকেল। আচ্ছা, পিডি, পিডি কোনটা? এই যে এটা পিডি। পিডি কত দেওয়া আছে? 8 × 10⁴, 8 × 10⁴ এত প্যাসকেল। ভি এ দেওয়া আছে 2 × 10⁻³ মিটার কিউব। ভি এ মানে যে এই এটা, এটা দেওয়া আছে কত? 2 × 10⁻³, 2 × 10⁻³ মিটার কিউব। এরপরে কি দেওয়া আছে? এরপরে দেওয়া আছে ভিবি, এই যে ভিবি এইটা, এই যে ভি বি অবস্থানে ভি এর মান কত? 5 × 10⁻³, 5 × 10⁻³ মিটার কিউব। ভ্যালু উঠাইলাম। যদি এমনটা হয় এবি এবং বিসি পদ্ধতিতে সংস্থাটি যথাক্রমে, সংস্থা মানে হচ্ছে সিস্টেম, এই সিস্টেমটা 600 জুল আর 200 জুল তাপ গ্রহণ করে,
এবি, এবি দেখো, এবি, এবি মানে কি, এ থেকে বিতে, এবি মানে হচ্ছে এ থেকে বিতে, যখন এটা এ থেকে বিতে যায় তখন এটা কি করে, এটা শক্তি নেয় 600 জুল শক্তি নেয়। আবার যখন বিসি মানে বি থেকে সিতে যায়, বি থেকে সিতে যায় তখন এটা 200 জুল তাপ গ্রহণ করে। তোমাকে প্রশ্ন করছে এসি পদ্ধতিতে অভ্যন্তরীণ শক্তির পরিমাণ কত, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে এটা, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, হ্যাঁ পরিমাণ না, পরিমাণ না পরিবর্তন। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বের করো। দেখো তো, এই জায়গায় একটা অভ্যন্তরীণ শক্তি আছে ইউ এ, এই জায়গায় আছে ইউ বি, এই জায়গায় আছে ইউ সি। এটা চিন্তা করে সলভ করা যাবে, এটা চিন্তা করে সলভ করা যাবে। দেখো প্রথমে কি করছে, এ থেকে বিতে গেছে, এ থেকে বিতে গেছে, তখন আমি এটাকে 600 জুল তাপ দিছি, এটা 600 জুল তাপ গ্রহণ করছে। তার প্রথমে এ থেকে বিতে যখন যায়, এ থেকে বিতে যখন যায় তখন ডেল কিউ ইকুয়ালস টু ডেল ডাব্লিউ প্লাস, বা প্রথমে ইউ লিখি, প্রথমে ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ এমনটা হওয়া উচিত। তাহলে ডেল কিউ কত আছে 600 জুল ইকুয়ালস টু অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন মানে কত, ইউ এ মাইনাস, সরি এ থেকে বিতে গেছে, এ থেকে বিতে গেছে, তাহলে ইউ বি মাইনাস কোথা থেকে আসছে, ইউ এতে আগে ছিল, প্লাস কৃতকাজ, এটা একটা সমচাপ প্রক্রিয়া না, সমচাপ প্রক্রিয়া, তাহলে সহজভাবে বের করতে পারবা চাপ গুণন আয়তনের পরিবর্তন, তাহলে পি ডিভি আকারে লেখা যায় এটাকে। আচ্ছা, তাহলে 600 ইকুয়ালস টু ভিবি মাইনাস ভি এ প্লাস চাপ কত দেখো তো, এই পুরা জায়গায় চাপ কতটুকু আছে, চাপ কনস্ট্যান্ট আছে 3 × 10⁴ প্যাসকেলে, চাপ কনস্ট্যান্ট আছে 3 × 10⁴ প্যাসকেল, এটা মানে কনস্ট্যান্ট ভ্যালু একটা। তাহলে এটা কত হবে 3 × 10⁴ প্যাসকেল। আর আয়তনের পরিবর্তন কত, এখান থেকে এখানে, তাহলে আয়তনের পরিবর্তন কতটুকু দেখা যাচ্ছে আমাদের 3 × 10⁻³ মিটার কিউব, তাহলে 3 × 10⁻³ মিটার কিউব। তাহলে 600 ইকুয়ালস টু ভিবি মাইনাস ভি এ ইন্টু এটা হবে 3 × 3 = 9, 9 আর এটা হবে 90, এটা হবে 90। তাহলে ভিবি মাইনাস ভি এ এটা কত হবে হিসাব করো তো, 90 এপারে চলে আসবে 510 জুল, 510 জুল। ওহো ভি লিখতেছি কেন আমি, ভি কেন লিখতেছি, তোমরা তো কিছু বললে না, তোমরা তো কিছু বললে না, আমি ভি কেন লিখতেছি, এটা তো ইউ, এটা তো ইউ, এটা তো ভি না তো ভাইয়া, এটা তো ইউ, ইউ বি মাইনাস ইউ এ, ইউ বি মাইনাস ইউ এ, এটা হলো ইউ বি মাইনাস ইউ এ, 510 জুল। আচ্ছা এটা বের করে আমাদের লাভ কি হইলো, দেখি লাভ কি হয়েছে। এই পুরা জিনিসটা আমি ছোট্ট করে রাখি এখানে, পুরা জিনিসটা আমি ছোট্ট করে রাখলাম। আচ্ছা ভাই আর কতক্ষণ ক্লাস হবে, এটা লাস্ট ম্যাথ, এটা হলে শেষ হয়ে যাবে, এটা লাস্ট ম্যাথ তো, আর সর্বোচ্চ 5 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট। এখন দেখো এটা তো প্রথম পদ্ধতি ছিল, আমরা একটা একটা জিনিসের ভ্যালু বের করছি। পরের পদ্ধতিতে যখন এটা বি থেকে সিতে যায়, যখন এটা বি থেকে সিতে যায় তখন কি হয় খেয়াল করতো, যখন বি থেকে সিতে যায়, যখন বি থেকে সিতে যায় তখন এমনটা তো হওয়া উচিত ডেল কিউ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লু। এখন বি থেকে সি খাড়া উপরের দিকে, আয়তন কনস্ট্যান্ট, দেখো আয়তন কনস্ট্যান্ট, খাড়া উপরের দিকে আয়তনের একটাই ভ্যালু আছে, আয়তন কনস্ট্যান্ট, আয়তন পরিবর্তন হচ্ছে না। এভাবে চিন্তা করতে পারো, এটির তলায় এই যে কাঠি বা দণ্ড বা লাঠি বা লাইন, এটা তলাতে কোনো ক্ষেত্রফলই নাই, তলায় কোনো ক্ষেত্রফলই নাই, তাহলে এটা কি হবে, এখানে কৃতকাজ শূন্য। এভাবে বলতে পারো এটা একটা সম আয়তন প্রক্রিয়া, তাই কৃতকাজ শূন্য, সম আয়তন প্রক্রিয়ায় কৃতকাজ শূন্য। কৃতকাজ শূন্য মানে কি, যা তাপ দিব তাই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে। তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত, ইউসি তে পৌঁছাইছে, আগে ছিল ইউবি তে, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত হবে, যে পরিমাণ আমি তাপটা দিছি,
তাপ কতটুকু তাপ দিছি, 200 জুল আমি তাপ দিয়ে দিছি, তাহলে 200 জুল, 200 জুল। তাহলে এখানে আমি একটা জিনিস পাইছি, এখানে একটা জিনিস পাইছি, চিন্তা করো তো, এখানে একটা পাইছি, এখানে একটা পাইছি। এর মানে কি, এখান থেকে এখানে গেলে শক্তি এতটুকু বাড়ে 510 জুল, আবার এখান থেকে এখানে গেলে শক্তি এতটুকু বাড়ে 200 জুল। বুঝছো? এখান থেকে এখানে 510 জুল বাড়ে, এখান থেকে এখানে 200 জুল বাড়ে, তাহলে মোট কত বাড়লো? 510 যোগ 200, 710, তাই না? মুখে মুখে করা যায়, বাট এটা ম্যাথামেটিক্যালি করতে হবে। ম্যাথামেটিক্যালি কেমনে করব? আমি বের করতে চাই এ থেকে সিতে গেলে, এ থেকে সিতে গেলে দেখো এসি পদ্ধতিতে, এসি পদ্ধতিতে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বের করো। এসি পদ্ধতিতে এ থেকে সিতে গেলে কি পরিবর্তন হয়? আমি জানি এ থেকে বিতে এতটুকু পরিবর্তন হয়, বি থেকে সিতে এতটুকু পরিবর্তন হয়, তাহলে যোগ করলেই হয়ে গেল এ থেকে সিতে কতটুকু হয়। বা এবার দেখো, এ থেকে সিতে সরাসরি যদি যাই, এ থেকে সিতে যদি সরাসরি যাই, সরাসরি গেলে কোন রাস্তা দিয়ে গেছি এটা তো জানে না, শুধু জানে আগে কি ছিল বর্তমানে কি। আমি বের করব আগে কি ছিল বর্তমানে কি, আমি বের করতে চাই আগে কি ছিল আর বর্তমানে কি। আমি বের করতে চাই সোজাসুজি এসি পথে যদি যাই, তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কোনটা হবে? ইউসি মাইনাস ইউএ। এখন তুমি একটু এভাবে লেখো তো, ইউসি মাইনাস ইউবি প্লাস ইউবি মাইনাস ইউএ, লেখা যায় না? ইউসি আর মাইনাস ইউএ, ইউসি আর মাইনাস ইউএ, মাঝখানে প্লাস ইউবি মাইনাস ইউবি ঢুকাইছি, কাটাকাটি হয়ে যায়, বাদ চলে যায়। আমি কেন লিখলাম? এদের সাথে মিলানোর জন্য লিখলাম। এবার দেখো আমি যদি কমন নিই, তাহলে ইউসি মাইনাস ইউবি, ইউসি মাইনাস ইউবি, এই যে ইউসি মাইনাস ইউবি, আর এখানে কি আছে? ইউবি মাইনাস ইউএ, এখানে প্লাস কমন নাও, ইউবি মাইনাস ইউএ। তাহলে এটার ভ্যালু কত? 200 প্লাস এটার ভ্যালু কত? ইউবি মাইনাস ইউএ, এই যে 510, 510 কত আসে? এটা টোটাল 710। আমি এভাবে লিখতে পারি, এটা টোটাল কত আসলো? ডেল ইউ 710 এত জুল। ঠিক আছে, এই দেখো 710 জুল। বুঝছো? সহজ না? অনেক সহজ না? অনেক সহজ, অনেক সহজ। ইউ মানে ফাইনাল মাইনাস আদি, হ্যাঁ ইউ মানে ফাইনাল মাইনাস আদি। ঠিক আছে স্যার, আরো 30 মিনিট পড়ান, পরে আসলাম। আচ্ছা নেক্সট ক্লাসে আমি অনেক পড়াবো। নেক্সট ক্লাসে কথা দিলাম, নেক্সট ক্লাসে আমরা 2 ঘন্টা 2.5 ঘন্টা পড়বো নেক্সট ক্লাসে। ঠিক আছে, নেক্সট ক্লাস একটু লম্বা একটা সময় যাবে। ঠিক আছে, তো এখন যা পড়লাম, যা আছে এটা একটু দেখো, একটু বই থেকে পড়ো, রিভিশন করো। মোটামুটি সবকিছু সহজ, একটু প্র্যাকটিস করলাম আর একটু একটু জিনিসপত্র দেখছি, একটু রিভিউ করলেই পারবা, সহজ আছে। ঠিক আছে।